টেন্স বলতে আমরা কি জানি বলো? সবাই আমরা টেন্স বলতে জানি টেন্স হচ্ছে কি একটা কিসের সময়, কিসের সময়কে টেন্স বলে? বাংলায় কি জানি? ক্রিয়া সংগঠনের কালকে টেন্স বলে, তাই না? ইংরেজিতে বললে কি হবে বলো তো? টেন্স টেল আস, তার মানে টেন্সেস টেল আস অ্যাবাউট দ্য টাইম অফ অ্যান অ্যাকশন। ওকে, তাহলে আমরা কি বলতে পারি বলো? বলো এটার ইংরেজি ডেফিনেশনটা কি বলতে পারি? টেন্স কি বলে আমাদেরকে? টেন্স টেন্স টেলস আস অ্যাবাউট দ্য টাইম অফ অ্যান অ্যাকশন, অফ অ্যান অ্যাকশন। এটাই তো আমাদের লাইনটা শিখে আসছিলাম, ঠিক আছে না? আমরা এখন দেখব যে আস্তে আস্তে যখন আমরা একটু ভিতরে ঢুকবো তখন আমরা দেখব যে এই ডেফিনেশনটা আমাদের জন্য একটু ভুল আছে, ঠিক আছে? এই ডেফিনেশনটা আমরা একটু কারেক্ট ওয়েতে আরেকটু সংযোজন করে আমাদের শেখা লাগবে, ঠিক আছে? তার মানে টেন্স শুধুমাত্র আমাদের কি বলে না, আমাদের শুধুমাত্র কাজে সময়কে বোঝায় না বা বলে না, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে যদি আমি বলি, দেখো খেয়াল করো, এখন এখানে যদি আমি বলি, দেখো এখানে আমরা দুইটা বাক্য নিয়ে আসছি, দুইটা বাক্যের মধ্যে আমি অনলাইনেও তোমাদেরকে দেখিয়েছিলাম দুইটা বাক্যের মধ্যে কোনটা রাইট এবং কোনটা রং। আচ্ছা, এখন এখানে দেখো বলা আছে হি ইজ অলওয়েজ টকিং অ্যাবাউট হিজ ওয়ার্ক হোয়েন এভার দে মিট। আচ্ছা, তারপর কি বলা আছে দেখো, হি ইজ অলওয়েজ গোয়িং ফর এ ওয়াক আফটার ডিনার। বলো আফটার ডিনার। আচ্ছা, তাহলে এখানে কয়টা কথা বলা আছে? দুইটা। তাহলে এখানে একটা বাক্য বলা আছে, এখানে একটা বাক্য বলা আছে। তাহলে এখানে কয়টা বাক্য দেয়া আছে বলো? দুইটা বাক্য দেওয়া আছে। বলো কয়টা বাক্য? দুইটা। এটা একটা বাক্য, এটা একটা বাক্য, ঠিক আছে? তো এই দুইটা বাক্যের মধ্যে কোনটা রাইট এবং কোনটা রং, ঠিক আছে? তো প্রথম কথা আমি নিজেই বলে দিচ্ছি যে দুইটা বাক্যের মধ্যে এই প্রথম বাক্যটা হচ্ছে আমাদের রাইট এবং দ্বিতীয় বাক্যটা হচ্ছে আমাদের কি? রং। এখন আবারও বলতেছি, প্রথম বাক্যটা হচ্ছে আমাদের কি? রাইট এবং দ্বিতীয় বাক্যটা হচ্ছে কি? আমাদের রং। আসলে কেন রাইট এন্ড রং সেই জিনিসটা আমরা একটু সামনে যখন যেতে থাকবো তখন আমরা বুঝতে পারবো কেন রাইট এবং কেন রং। এখানে আইডেন্টিফাই করার মতো যে শব্দটা আছে সেই শব্দটা হচ্ছে এখানে অলওয়েজ। বলো আইডেন্টিফাই করার মতো যে শব্দ সেটা কি ভাইয়া? অলওয়েজ। এখন কথা হচ্ছে এই অলওয়েজ থাকার পরে কখনো হয় ভার্বের সাথে আইএনজি, তার মানে এম ইজ আর ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে এম ইজ আর ভার্বের সাথে আইএনজি হইলে সেটা আমরা জানি সেটা কোন টেন্স ডিফাইন করে, সেটা ডিফাইন করে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে কেন আমরা রং বলতেছি? বিকজ অফ এখানে ইজও আমরা বসাতে পারবো না, এখানে গোজও হবে না, এখানে হবে গোজ। বলো কি হবে? গোজ। তার মানে এখানে হবে হি গোজ ফর এ ওয়াক আফটার ডিনার। বলো এই লাইনটার কারেক্ট যে লাইনটা সেটা কি হবে বলো? হি গোজ ফর এ ওয়াক আফটার ডিনার। আমি কিন্তু বলছি, এখন আমি ব্রেকডাউন করতেছি না কেন এটাকে আমরা রাইট বলতেছি আর কেন এটাকে আমরা রং বলে কেন এটা বলতেছি, এবং এটার বেলায় কেন এটা বলতেছি না। হি টকস অ্যাবাউট হিজ ওয়ার্ক হোয়েন এভার দে মিট। কথা বুঝতে পারছো? কেন এটাকে আমরা রাইট বলতেছি না? হি টকস হওয়ার কথা ছিল হি অলওয়েজ টকস। দেখো সেম টু সেম যদি আমি বলি তাহলে হওয়ার কথা ছিল না হি অলওয়েজ গোজ ফর ওয়াক আফটার ডিনার। এইভাবে হওয়ার কথা ছিল হি অলওয়েজ টকস অ্যাবাউট হিজ ওয়ার্ক হোয়েন এভার দে মিট। যদি সেম টু সেম বলি তাহলে এভাবে বলার কথা ছিল, কিন্তু এভাবে এটাকে বলা যাচ্ছে না, ঠিক আছে? তো আমরা সামনে যাব, স্লাইডের সামনে যাব। দেখো এখন এই যে আমি অলওয়েজ তোমাদেরকে ক্লাসে, আমার ক্লাস যারাই রেগুলার করো তারা সবাই জানো আমি অলওয়েজ বলি যে একটা বাক্য আগে চেনা দরকার। সর্বপ্রথম তোমাকে বাক্য চেনা দরকার। এখন তুমি যখন বাক্যটাকে চিনতে পারবা, আফটার দ্যাট তুমি যে টেন্সের স্ট্রাকচারকে শুধু ভার্বকে শিখলে হয়ে যাবে। দেখো আমরা শিখে আসছি যখন আমি কিন্তু আবারও বলতেছি এখানে মেজরিটি পোর্শনে আমরা টেন্স জানি, ঠিক আছে? টেন্স না জেনে তো আর আস্তে আস্তে বড় হয়ে যায়, বাট আরো ভালো জানার জন্য এখানে আসছি আজকে, তাই না? এখন দেখো এখানে আমরা সবসময় বলি যে দেখো প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি বলে ভাইয়া বলো তো? সাবজেক্ট, তারপর কি বলো? V1 প্লাস কি বলে? অবজেক্ট। খেয়াল করো বইয়ে কি লেখা থাকে? বই কি লেখা থাকে? বই লেখা থাকে সাবজেক্ট V1 প্লাস অবজেক্ট। মাঝে মাঝে বইয়ে এরকমও পাওয়া যায় এক্সটেনশনও বলতে কিছু পাওয়া যায়। এখন কোয়েশ্চেন অ্যাবাউট দ্যাট যেটা হয় সেটা হচ্ছে সাবজেক্টের পরে V1 এর পরে অবজেক্ট, অবজেক্টের পরে যে এক্সটেনশন। এখন অবজেক্ট কোনটা এক্সটেনশন কোনটা সেটাই তো আমরা চিনি না। ব্যাপারটা হচ্ছে এই জায়গায় যদি তোমাকে প্রথমত এই টেন্স পড়ানোর আগে যদি তোমাকে প্রথমত অবজেক্ট এবং
এক্সটেনশনকে চেনানো যাইতো, তাহলে পরে এখানে শুধুমাত্র তুমি ভার্বের ফর্মকে দিয়ে টেন্সকে চিনতে পারতা। বলো কাকে দিয়ে টেন্সকে চিনতে পারতা? ভার্বের ফর্ম। তার মানে তুমি তখন শুধুমাত্র যেইটাকে লক্ষ্য করতা সেটার নাম হচ্ছে কি? বলো ভার্বের ফর্ম। বলো কাকে? ভার্বের ফর্ম। তাহলে অনলি শুধুমাত্র যদি আমরা বলি কার উপর নির্ভর করে টেন্সগুলিকে আমরা পরিচিতি পাই, সেটা হচ্ছে কি? ভার্বের ফর্মকে দিয়ে। তাহলে এই জন্যে আমি যেটা বলি সাবজেক্ট V1 প্লাস কি বলি? বলো আদার্স বলি। বলো কি বলি? আদার্স বলি। তার মানে আদার্স বলতে আমি যেটা বুঝিয়ে থাকি সেটা হচ্ছে এইরকমও হতে পারে, এখানে অবজেক্টও হতে পারে, এখানে এক্সটেনশনও হতে পারে, এখানে কমপ্লিমেন্টও কি হতে পারে। ঠিক আছে? এই এক্সটেনশনের আমি আবার একটা নাম তোমাদের সাথে শেয়ার করি, সেটাকে বলা হয় মডিফায়ার। বলো কি বলা হয়? মডিফায়ার। তার মানে এই এক্সটেনশনের জায়গায় আমরা আবার আরেকটা নামে অভিহিত করে থাকি, তাকে বলা হয় কি? বলো মডিফায়ার। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে তুমি অবজেক্ট কি, এক্সটেনশন অথবা মডিফায়ার, হ্যাঁ, অথবা যদি কমপ্লিমেন্ট কি, জিনিসগুলি জানা থাকে তখন কিন্তু তোমাকে এটা নিয়ে ঝামেলা পোহাতে হবে না। এখন তাহলে ব্যাপারটা হচ্ছে রানা প্লেস ফুটবল। বলো কি বলছে এখানে? রানা প্লেস ফুটবল। এখন এই যে রানা প্লেস ফুটবল বললাম, এই রানা প্লেস ফুটবল কেন নিয়ে আসলাম? বিকজ অফ এখানে দেখো প্লে কি একটা ভার্ব। বলো প্লে কি একটা ভার্ব। আচ্ছা, তোমরা জানো প্লে একটা ভার্ব, এটা নিয়ে কারো মনে কোনো সন্দেহ আছে? নাই। এখন যদি বলা হয় এই টোটালটাকে কি বলা হয় বলো তো? টোটালটাকে একটা কি বলা হয়? সেন্টেন্স বলা হয়। বলো কি বলা হয়? সেন্টেন্স। এখন তোমাকে যদি প্রশ্ন করে সেন্টেন্সের সাবজেক্ট কে? রানা। সেন্টেন্সের অবজেক্ট কে? ফুটবল। কথা ঠিক আছে তো? এটা তো সবাই বলবা না, কিন্তু শেখা উচিত ছিল একটা বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট টোটালি ডিপেন্ড করে ভার্বের উপর। বলো কার উপর? ভার্বের উপর। তার মানে এখানে এই যে রানা সাবজেক্টটা ডিপেন্ড করতেছে কার উপর? প্লেজের উপর। তাহলে তোমার বলা উচিত ছিল যে একটা বাক্যের এটা সাবজেক্ট না, এটা হচ্ছে ভার্বের, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্বের, এটা হচ্ছে কি? অবজেক্ট। তার মানে কিসের উপর ডিপেন্ড করে? ভার্বের উপরে। এই জন্য বলা হয় তুমি যদি ভার্বকে ঠিকঠাক চিনো তাহলে টোটাল ইংলিশটাকে ঠিকঠাক চিনে ফেললাম। ঠিক আছে? এই জন্যই এই ভার্বটাকে আমার চেনা লাগবে। ঠিক আছে? তাহলে এই সাবজেক্টটা কার উপর ডিপেন্ড করবে? ভার্বের উপর। অবজেক্টটাও কার উপর ডিপেন্ড করবে? ভার্বের উপর। ঠিক আছে? তাহলে একটা যদি আমি এখন যদি বলি সেন্টেন্স একটা যদি তৈরি হয় তাহলে সেটা কিসের উপর ডিপেন্ড করে তৈরি হয়? সাবজেক্ট আর কিসের উপর? ভার্বের উপর নাকি ভার্বের উপর? ভার্বের উপর। কিসের উপর? ভার্বের উপর। কারণ ভার্ব ছাড়া কোনো সময় কি বাক্য কি হইতে পারে না। তাহলে আমরা এখানে শিখলাম যে এই ভার্বের উপর ডিপেন্ড করে কি হয় বলো? একটা বাক্য তৈরি হয়। বলো কি হয়? একটা বাক্য তৈরি হয়। কার উপর ডিপেন্ড করে? ভার্বের উপর ডিপেন্ড করে। তাহলে ভার্বের এটা কি একটা সাবজেক্ট, ভার্বের এটা কি একটা অবজেক্ট। কথা ক্লিয়ার? এখন আসো, আমরা শিখেছি একটা সেন্টেন্স হতে গেলে, বলো কি হতে গেলে ভাইয়া? একটা সেন্টেন্স হতে গেলে আমাদের ন্যূনতম নলেজ যেটা লাগে সেটা লাগে একটা সাবজেক্ট, একটা কি লাগে ভাইয়া? ভার্ব। বলো একটা সাবজেক্ট, একটা কি লাগে? ভার্ব। এটা আমরা সবাই জানি। আচ্ছা, এখন যদি তোমাদেরকে আমি বলি একটা ক্লজ হতে গেলে কি লাগে বলো তো? সাবজেক্ট এবং ভার্ব লাগে। বলো সাবজেক্ট এবং কি লাগে? ভার্ব লাগে। কিন্তু কথা হচ্ছে আমরা যখন ডেফিনেশন শিখি তখন আমাদেরকে বলা হয় সেন্টেন্স মানে বাক্য, ক্লজের ডেফিনেশন যখন শিখি তখন বলা হয় বাক্যাংশ। বলো কি বলা হয়? বাক্যাংশ। তাহলে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন সেন্টেন্স অ্যান্ড ক্লজ? কে বলতে পারবা? হ্যাঁ, ইয়েস। ক্লজ দ্য পার্ট অফ সেন্টেন্স, যেটা হচ্ছে সেপারেট করলে সেন্টেন্সটা ইউজ করা যায়। আচ্ছা, এখন আমি যদি বলি মীরা দেখতো ওর কথার সাথে তুই এগ্রি করবি কিনা, আমি যদি বলি এটা একটা প্রিন্সিপাল ক্লজ, তুই কি ডিসএগ্রি করবি? ডিসএগ্রি করবি না? ডিসএগ্রি তো করতেছে না। এটা তো একটা কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা বলি না? বলি না? তার মানে ক্লজের মধ্যে আমরা তো এটাকে বলি প্রিন্সিপাল ক্লজ বা কি বলো? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলি না? তাহলে এটা কি পার্ট অফ এ সেন্টেন্স? রাহাত, রানা প্লেস ফুটবল, এটা কি পার্ট অফ এ সেন্টেন্স? না। তাহলে পার্থক্যটা কোথায়? তাহলে এটা কেন আলাদা শিখলাম, এটা কেন আলাদা শিখলাম? এনিওয়ান? সাদিয়া? এনিওয়ান? আচ্ছা, এখন আসি ডেফিনেশন আসি। হ্যাঁ, ক্লসের কিন্তু ভাগ আছে। আচ্ছা, ডিপেন্ডেন্ট ক্লসও আছে, ইন্ডিপেন্ডেন্ট ক্লসও আছে। শিখেছি না? শিখছো না? ডিপেন্ডেন্ট ক্লসও আছে,
ইন্ডিপেন্ডেন্ট ক্লজও আছে, আছে না? আচ্ছা, কিন্তু সেন্টেন্সের মধ্যে কি ডিপেন্ডেন্ট বলতে কিছু আছে? বলো, সেন্টেন্সের মধ্যে ডিপেন্ডেন্ট কোনো কিছু আছে না। তার মানে এখানে সেন্টেন্স বলতে একটা কমপ্লিটেড আইডিয়া দিবে। বলো কি দিবে? একটা কমপ্লিটেড আইডিয়া দিবে। কিন্তু ক্লজ পার্ট অফ দ্য সেন্টেন্স 100% রাইট, কথাটা 100% রাইট, বাট পার্থক্য আমি জানতে চাচ্ছিলাম। তাহলে পার্থক্য বলার সময় বলতে হবে এটা কখনো কখনো কমপ্লিটেড আইডিয়া দিতেও পারে, আবার নাও দিতে পারে। কেন না দিতে পারে? এখন আমি যখন বলবো ইফ হি কাম, বলো ইফ হি কাম, হ্যাঁ, I can go এই যে এখানে রেখে দিলাম। এখন যদি সে আসে, এটা কি কমপ্লিটেড আইডিয়া? না তো, আকাঙ্ক্ষা থেকে গেল না। তার মানে এটাও তো একটা ক্লজ। এটা কি ক্লজ? ডিপেন্ডেন্ট ক্লজ। বলো কি ক্লজ? ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে এইটাকে আমি বলবো এটা একটা কমপ্লিটেড আইডিয়া দিবে, কিন্তু এখানে কমপ্লিটেড আইডিয়া দিতেও পারে, নাও দিতে পারে। যার কারণ যখন প্রিন্সিপাল ক্লজ হবে তখন কিন্তু সে কমপ্লিট আইডিয়াটা আমাকে শেয়ার করবে, কিন্তু যখন ডিপেন্ডেন্ট হয়ে যাবে তখন কিন্তু কমপ্লিটেড আইডিয়া শেয়ার করবে না। বলতে পারবো তো এরপরে? এরপর আর কখনো বিভ্রান্তিতে পড়বে না তো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা শিখলাম, সেন্টেন্সের সাথে আমি তোমাদের আরেকটা বেসিক ইনফরমেশন দিলাম, সেটা কি বলো? ক্লজ। বলো কি? ক্লজ। দুইটার মধ্যে পার্থক্য তুমি জানবা, ঠিক আছে? একটু আগে যেহেতু আমি কথা বলছিলাম কাকে নিয়ে, বলো ভার্বকে নিয়ে। টোটাল তাহলে ডিপেন্ড করে কার উপরে? ভার্বের উপরে। তার মানে টেন্স পারার জন্য সবচেয়ে ভালো যেটা জানতে হবে সেটা হচ্ছে কি জানতে হবে? ভার্বকে জানতে হবে। আই হোপ সো তোমরা এইগুলি মোটামুটি সবাই জানো, আমার তেমন কথা বলার দরকার নাই, ঠিক আছে? এখন ভার্বের মধ্যে দেখো একটা আছে কি বলো? হেল্পিং ভার্ব, আর আছে কি বলো? মেইন ভার্ব। এখন হেল্পিং ভার্ব, মেইন ভার্ব। এখন হেল্পিং ভার্বও কিন্তু মেইন ভার্ব হিসেবে বসতে পারে। যেমন ধরো আমি যদি বলি আই অ্যাম আ স্টুডেন্ট, বলো কি বলছে? আই এম আ স্টুডেন্ট। এখন আই এম আ স্টুডেন্ট যখন বলতেছে, এম শব্দটা কি হিসাবে বসছে? এখানে মেইন ভার্ব হিসাবে বসছে। বলো কি ভার্ব হিসাবে বসছে? মেইন ভার্ব। তাহলে ব্যাপারটা হচ্ছে যে ভাইয়া হেল্পিং ভার্ব এবং মেইন ভার্বের মধ্যে আমরা এখানে লক্ষ্য করতেছি কি কি বলা আছে বলো? গো, প্লে, ইট, এটসেট্রা, ঠিক আছে? এখন হেল্পিং ভার্বের মধ্যে দেখো এখানে প্রাইমারি অক্সিলারি ভার্ব আছে, আবার কি আছে? মডালস আছে। আচ্ছা, প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে কি আছে বলো? টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু। ওকে, তাহলে টু বি ভার্বের কে কি বলা হয় বলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। টু হ্যাভ ভার্বকে কি বলা হয় বলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড। আচ্ছা, টু ডু ভার্বের মধ্যে কি বলা হয়? ডু, ডাজ, ডিড। ওকে, আচ্ছা, এখন মডালস এর মধ্যে দেখো কি কি আছে বলো? ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাই, উইল, উড, মাস্ট, অট টু, ডিড। আমরা শিখেছি টোটাল মডাল আছে কয়টা? 30টা। টোটাল মডালস আছে কয়টা? 11টা। আর সেমি মডালস আছে কত? অসংখ্য। শিখছি না টোটাল? হ্যাঁ, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু, তারপরে ওয়াজ টু, ওয়ার টু, এগুলি সব কি? সেমি মডালস। বলো এগুলি সব কি? সেমি মডালস, ঠিক আছে? তার মানে এগুলিকে মডালস বলতেছে, বাকিগুলিকে কি বলতেছে? সেমি মডালস। আচ্ছা, এগুলি কেন শিখলাম? কারণ হচ্ছে দেখবা বেসিক কনসেপ্ট অনেকেরই নাই, সেটা হচ্ছে যখন মডালস ভার্ব এর সাথে মেইন ভার্ব আসে তখন আমরা কনফিউজড হয়ে যাই সেটা কোন টেন্স। এখন যদি বলা হয় আই ক্যান ডু ইট, এখন এইটা বলে তোমাকে জিজ্ঞাসা করতেছে এটা কোন টেন্সে আছে, তুমি তো বিভ্রান্তিতে পড়ে যাচ্ছ, বিকজ অফ তুমি কখনো দেখোই নাই কোন টেন্সের কোন স্ট্রাকচারে ক্যান ডু আছে। আছে? নাই। আছে? নাই তো। তার মানে তখন কিন্তু তুমি বিভ্রান্তিতে পড়ে যাচ্ছ এটা কোন টেন্স। তার মানে এটা কোনো টেন্সের মধ্যে পড়তেছে না, টেন্সের সংজ্ঞায় কি পড়তেছে না। তাহলে পরে এটা যে টেন্সের সংজ্ঞায় পড়তেছে না, তাহলে এটাকে বলো কি বলা হচ্ছে বলো? মডালস। বলো কি বলা হচ্ছে? মডালস। তাহলে এখানে যখন মডাল ভার্ব থাকতেছে, মডাল ভার্বের সাথে যখন মেইন ভার্ব থাকতেছে তখন তার নাম হচ্ছে কি বলো? মডালস। বলো তখন তার নাম কি? মডালস। আচ্ছা, এখন দেখো প্রাইমারি ভার্ব প্লাস মেইন ভার্ব যখন হচ্ছে তখন তার নাম হচ্ছে কি বলো? টেন্সেস। তার মানে টেন্সেস হওয়ার জন্য যেটা জরুরি সেটা হচ্ছে বলো কি লাগবে বলো? প্রাইমারি ভার্বস প্লাস মেইন ভার্বস, এরপরে এটাকে আমরা কি বলবো? টেন্সেস বলবো, ঠিক আছে? আচ্ছা, এখন শুধু মেইন ভার্ব দিয়ে কিন্তু কি হয়? টেন্সেস হয়। একটু আগে কিন্তু আমি এটা শেয়ার করলাম। যেমন ধরো আমি কি বলছিলাম বলো? আই অ্যাম আ স্টুডেন্ট। এখন সেখানে কি মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব দুইটা আছে না একটা আছে? একটা আছে, ঠিক আছে? এইভাবে কিন্তু টেন্সেস হয়। ওকে, তাহলে আবারও বলতেছি মডাল ভার্বস এর সাথে যদি মেইন ভার্বস থাকে তাহলে সেখানে কি হবে বলো? মডালস। বলো কি হবে? মডালস, ঠিক আছে? এটা আমাকে মনে রাখতে হবে। প্রাইমারি ভার্বস এর সাথে যখন মেইন ভার্বস হবে তখন সেখানে কি হবে বলো? টেন্সেস হবে। বলো কি হবে? টেন্সেস হবে, ঠিক আছে? আচ্ছা,
এখন দেখো এখানে টেন্সেস বলতে আমি কিন্তু একটু আগে তোমাদের সাথে শেয়ার করছি, সেই কথাটাই স্লাইডে চলে আসছে, সেটা হচ্ছে কি সেট অফ ভার্ব ফর্মস। বলো সেট অফ ভার্ব ফর্মস। তাহলে সেট অফ ভার্ব ফর্ম বলতে বোঝানো হচ্ছে ভার্বের যে ফর্ম সেটার উপর ডিপেন্ড করতেছে কে, বলো টেন্সেস। বলো সেটার উপর ডিপেন্ড করতেছে কে, টেন্সেস। আচ্ছা এখন ভাইয়া এখানে আসো, দেখো এই যে সেট অফ ভার্বের যে ফর্মস আছে সেটাকে আমরা তিনটা ভাগে ভাগ করে নিয়েছি। সেই তিনটা ভাগের মধ্যে বলো একটা ভাগের নাম আমরা সবাই জানি প্রেজেন্ট, তারপরে কি বলো পাস্ট, তারপর কি ফিউচার। আচ্ছা প্রেজেন্ট বলতে কি বোঝানো হয়? প্রেজেন্ট বলতে বোঝানো হয় বর্তমান সময়ে যে কাজগুলি হচ্ছে সেগুলিকে বলা হয় প্রেজেন্ট টেন্স। আচ্ছা পাস্ট টেন্স মানে কি, যে কাজগুলি অতীতে সংঘটিত হয়েছিল, তার মানে অতীতে হয়ে গেছে, ঠিক আছে, যে কাজটা অতীত সময়ে সংঘটিত হয়ে গিয়েছে তাকে বলা হয় পাস্ট। এবং যে কাজগুলিকে আমরা ভবিষ্যতে করতে চাচ্ছি, ভবিষ্যতে করব, তখন সেটাকে কি বলা হয় বলো ফিউচার। তার মানে এখানে তিনটা পার্থক্য আমরা পাইলাম। একটা হচ্ছে বর্তমানে কোনো কাজ সংঘটিত হলে, তার মানে এই যে দেখো বর্তমান সময়, আবার কাজ। ওই যে আমরা শুরুতে বলছিলাম টেন্সের ডেফিনেশন কি বলো, টেন্সের ডেফিনেশন বলছিলাম টেন্স টেলস আস অ্যাবাউট দ্য টাইম অফ অ্যান অ্যাকশন। বলো অ্যাবাউট দ্য টাইম অফ অ্যান অ্যাকশন, ঠিক আছে না? আচ্ছা এখন দেখো ওই যে দেখো এই যে দেখো টাইম টাইম, এই যে দেখো টাইম এবং অ্যাকশন আছে কিনা বলো, টাইম এবং অ্যাকশন আছে। এখানে টাইম এবং অ্যাকশন বলতে কি বোঝানো হচ্ছে বলো, বোঝানো হচ্ছে টাইম মানে কি সময়, প্রেজেন্ট মানে কি বর্তমান সময়, আর অ্যাকশন মানে কি কাজ। আচ্ছা এখন পাস্টেও আছে টাইম, আছে টাইম মানে কি অতীত, আর অ্যাকশন মানে কোনো কাজ, ঠিক আছে, অতীত সময় কোনো কাজ বোঝাচ্ছে। আবার ভবিষ্যৎ বলতে ফিউচারে, ভবিষ্যতের সামনে যে কাজগুলি করব, ঠিক আছে। আচ্ছা এখন তোমাদের কাছে আমার যে প্রশ্নটা থাকলো সেটা হচ্ছে যে এই আমার যে ক্লাস করছো সে হয়তো বলতে পারো, ঠিক আছে, তার যদি মনে থাকে সে বলতে পারো, ঠিক আছে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে যে যদি প্রেজেন্ট টেন্স, এই যে দেখো প্রেজেন্ট টেন্স, হ্যাঁ, যে বর্তমান সময়কে বুঝাইলে এবং কাজ বুঝাইলে প্রেজেন্ট টেন্স বলে, তাহলে পরে কেন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কেন উৎপন্ন হইল? কে বলতে পারবা কেন উৎপন্ন হইল? আবারও বলতেছি, যদি প্রেজেন্ট মানে বর্তমান সময়ের কাজ, দেখো বর্তমান সময় এবং কাজ দুইটাই ডিফাইন করে, তাহলে কেন দরকার হইল আমার আবার টেন্সকে আবার চারটা করে ভাগ করা? পাস্টেরও চারটা করে ভাগ করছে, ফিউচারেরও কি চারটা করে ভাগ করছে, কেন দরকার হইল? সরি, ভার্বের উপর ডিপেন্ড করে। আচ্ছা ভার্বের উপর কিরকম ডিপেন্ড করে, যদি কোনো এক্সাম্পলের মাধ্যমে আমাকে বুঝাইতে পারো। কিছু আমাদের প্রেজেন্টের মধ্যে এমন কিছু ভাগ আছে, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে যেটা এখন চলছে মানে চলছে। আবার আমার একটাই মনে আছে যদিও, প্রেজেন্ট পারফেক্ট মানে ছিল হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট যেটা হয়ে গেছে। আর একটা সাধারণ বাক্য প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে যেটা চলছে মানে এখনো চলন্ত, আই এম ইটিং রাইস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আচ্ছা যাই হোক কনসেপ্ট সবগুলাই খেলতেছে। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি, বলতে পারতেছে না। আচ্ছা আসো এখন আসো, আমি একটু পরে ওই আলোচনা যাচ্ছি, এই স্লাইডটা আগে শেষ করি তারপরে ওই আলোচনা যাচ্ছি। দেখো এখানে এই স্লাইডের মধ্যে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি পাচ্ছি বলো, ভার্বের বেস ফর্ম। বলো কি পাচ্ছি, ভার্বের বেস ফর্ম, ওই যে সেট অফ ভার্ব ফর্মস। এখানে আমাদের যেটা শেখানো হয়, বইয়ে যেটা শেখানো হয়, বইয়ে বলা হয় ডিরেক্ট V1 দিয়ে বলা হয় ইট। বলো বইয়ে ডিরেক্ট V1 দিয়ে কি বলা হয়, ইট। খেয়াল করো। আচ্ছা আবারও বলতেছি, বইয়ে আমাদের প্রেজেন্ট ফর্ম দিয়ে শেখানো হয় কি বলো, ইট। আচ্ছা বইয়ে আমরা যখন V2 কে শিখি তখন বলানো হয় আমাদের এটা হচ্ছে এইট। আমরা যখন V3 কে শিখি তখন আমরা বলি ইটান। বলো কি বলি, ইটান। এটা নিয়ে কেউ ডিসএগ্রি করবা? বইয়ে এর বেশি কিছু দেওয়া আছে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি যদি শুরু থেকে এইভাবে ফর্মগুলিকে চিনতে পারতা, তোমার অনেকটাই কাজ ইজি হয়ে যেত, ঠিক আছে। যাদের আসলে বেসিক দুর্বল তাদের কিন্তু এইভাবে শেখা দরকার। কেউ বই পড়ে পড়ে শিখে ফেলে ইংরেজি, কেউ কিন্তু গ্রামার পড়ে পড়ে ইংরেজি শেখে। সবাই কিন্তু ওই বই পড়ার হ্যাবিটটা থাকে না, যে ইংরেজি বই পড়তে 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 সে সবকিছু শিখে ফেলবে, ব্যাপারটা এরকম না। সুতরাং আমাদের শেখা উচিত ছিল যে এই ফর্মটা হচ্ছে নট V1, এই ফর্মটা হচ্ছে ভার্বের রুট ফর্ম বা বেস ফর্ম। বলো রুট ফর্ম বা বেস ফর্ম। তাহলে পরে এখানে ভি বলা হয় কাকে, গো কে। বলো কাকে বলা হয়, গো কে। আচ্ছা V1 এ আমি কেন গো অথবা গোজ দিলাম, কারণ আমরা জানি যে যদি সাবজেক্ট
থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে সেখানে কি বসে, গোজ বসে। এস বা ইএস বা আইইএস বসে। এখন এখানে গো এর সাথে কি হচ্ছে, ইএস যুক্ত হয়ে কি হয়ে গেছে, গোজ হয়ে গেছে। ঠিক আছে না? হ্যাঁ, এখন যদি বলে ফ্লাই তাহলে কি তো ফ্লাইস, আইইএস, তাই না? আইইএস হতো, তাই না? ক্রাই বললে কি বলতাম, CRIES বলতাম না ভাইয়া? তার মানে কখনো কখনো দেখা যায় এস, কখনো কখনো দেখা যায় ইএস, কখনো কখনো দেখা যায় আইইএস। এখন প্রত্যেকটা ফর্মেট যদি এরকম শিখে নিতাম যে এটা হচ্ছে V1 এর, কখনো কখনো এটাও বসতে পারে, এটাও বসতে পারে, কিন্তু যেখানে ভার্বের বেস ফর্ম বসবে সেখানে আমাদের ইএস যুক্ত হওয়ার কোনো পসিবিলিটিস আছে নাই। কিন্তু বলো পসিবিলিটিস আছে নাই, কিন্তু এই জায়গাটা আমার ক্লিয়ার করলে হয়ে যেত। এখন স্টুডেন্টসকে শেখানো হয় রাইট ফর্মস অফ ভার্বের একটা স্ট্রাকচার, টু এর পরে V1 বসে, মডালের পরে V1 বসে। বলো কি বসে ভাইয়া, মডালের পরে V1 বসে। আবার তুমি লক্ষ্য করো তোমাকে শেখানো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে V1 বসে। বলো কি শেখানো হচ্ছে, সাবজেক্টের পরে V1 বসে। এই জায়গাটায় যারা বেসিক দুর্বল তারা কিন্তু কনফিউজড হয়ে যায়। টু এর পরে আমি বসাচ্ছি এইটাকে, আবার মডালের পরে সবসময় বসাচ্ছি এইটাকে, আবার যখন প্রেজেন্ট ইনডিফিনিটের ডেফিনেশন আসছে তখন আমাকে শেখানো হচ্ছে সাবজেক্টের উপর ডিপেন্ড করে এখানে চেঞ্জেস কি আসবে, সাবজেক্টের উপর ডিপেন্ড করে চেঞ্জেস আসবে, এটা শেখানো হচ্ছে না। তাহলে পরে যদি আমাদেরকে এইভাবে শেখানো হইতো যে ভার্বের বেস ফর্ম বলতে কাকে বোঝানো হয়, গো, তাহলে কিন্তু এখানে যদি আমি বেস ফর্মকে লিখে দিতাম আমার কিন্তু আর কোশ্মিন কালো মনে প্রশ্ন জাগতো না কেন আসলে এখানে টু এর পরে গোই হচ্ছে, ক্যানের পরে কেন গোই হচ্ছে, কেন গোস কখনো হচ্ছে না, প্রশ্ন আসতো না। এখন যখন আমি এখানে V1 লিখতেছি তখন কিন্তু আমি এখানে আইডেন্টিফাই অলরেডি করে ফেলছি যে V1 মিন্স কখনো গো হতে পারে, কখনো গোজ হতে পারে। তার মানে গো অথবা গোজ কিসের উপর ডিপেন্ড করবে, সাবজেক্টের উপর। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হবে গোজ, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয়ে অন্য কোনো সাবজেক্ট হয় তাহলে সেখানে হবে কি, গো। তাহলে অ্যাকসেপ্ট আমরা যদি বলি থার্ড পারসন সিঙ্গুলার তাহলে হবে গো, আর বাকি সরি হ্যাঁ, আর থার্ড পারসন সিঙ্গুলার হলে হবে কি, গোস। আচ্ছা, V2 মানে কি, ওয়েন্ট। এখানে V3 মানে গন, এবং B4টাও আমাদের শেখা দরকার, সেটা হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি। প্রত্যেকটা ভার্বের, এখন ধরো তুমি 100টা ভার্ব জানো, ওই 100টা ভার্বের এরকম ফর্ম তোমার জানা থাকা লাগবে। তুমি ধরো 500টা ভার্ব জানো, ওই 500টা ভার্বে তোমার এটা জানা থাকা লাগবে। যখন এটা জানবা তখনই তোমার বেসিকগুলি দিনকে দিন বেশি থেকে বেশি স্ট্রং হতে থাকবে। ঠিক আছে, তুমি কনফিউজড হবা কম। ঠিক আছে, এখন আসো ভাইয়া, এখন আমরা এখানে দেখো, এখানে একটু আগে তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে এইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে কি আমাদের পাস্ট টেন্স, এটা হচ্ছে আমাদের কি ফিউচার টেন্স। বলো এটা কি, ফিউচার টেন্স। আমরা বলছি টেন্স কয় প্রকার, 3 প্রকার। তার মধ্যে একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স, একটা হচ্ছে ফিউচার টেন্স। আমরা বলছি বর্তমান সময়, সময় এবং কাজ বোঝালে। এবং দেখো রাসেল প্লেস ফুটবল, তার মানে রাসেল কি করে, খেলা করে। আচ্ছা, রাসেল প্লেড ফুটবল, তার মানে রাসেল খেলতো, তার মানে খেলেছিল। যদি আমরা এইভাবে বলি খেলেছিল, আচ্ছা ফুটবল খেলেছিল। রাসেল উইল প্লে ফুটবল, তার মানে রাসেল ফুটবল খেলবে। এই যে দেখো 3 রকম ভবিষ্যৎবাণী করতেছে। তার মানে এখানে একটাকে আমরা বলি প্রেজেন্ট টেন্স, একটাকে বলি পাস্ট টেন্স, একটা বলি ফিউচার টেন্স। তারপর আসো এখন ভাইয়া এখানে আসো, দেখো এখানে আমরা তোমাদের জন্য একটা নতুন ডেফিনেশন নিয়ে আসছি। সেই ডেফিনেশন কি, এখন এইটার আগ পর্যন্ত আমি তোমাদেরকে বলে আসছিলাম যে টেন্স টেলস আস অ্যাবাউট দ্য টাইম অফ অ্যান অ্যাকশন, কিন্তু এখানে দেখো আমরা বলছি অ্যাজ ওয়েল এজ দ্য স্টেট অফ অ্যান অ্যাকশন, স্টেট অফ অ্যান অ্যাকশন। তার মানে এই যে দেখো টেন্স আমাদেরকে শুধুমাত্র সময়, বলো শুধুমাত্র সময় এবং কাজকে বোঝায় না। বলো শুধুমাত্র সময় এবং কাজকে বোঝায় না। তার মানে এই শুধুমাত্র সময় এবং কাজকে যদি বুঝাইতো তাহলে টেন্স থাকতো কয় প্রকার, 3 প্রকারের মধ্যে সীমাবদ্ধ থাকতো। এই প্রত্যেকটা প্রকারের আবার 4 প্রকার করে আসার কোনো প্রয়োজন কি ছিল না। আসছে কেন, বিকজ অফ এখানে যেটা আসে সেটা কি বলে, বলো স্টেট। স্টেট মানে কি, অবস্থা। বলো স্টেট মানে কি, অবস্থা। ওই প্রেজেন্ট টেন্সের ওই কাজটার অবস্থা কি সেটা ডিফাইন করার জন্য আমাদের 4টা টেন্স আছে। পাস্ট টেন্সের ওই কাজের অবস্থা কি ছিল এটা বোঝার জন্য কয়টা টেন্স আছে, 4টা টেন্স আছে। ফিউচারে
আমাদের যে কাজ করতে চাচ্ছি বা কাজ করব সেটার অবস্থা বোঝানোর জন্য কয়টা টেন্স আছে? 4টা টেন্স আছে। এখন তুমি যদি এই 4টা কথা ডেফিনেশন শিখে নাও তাহলেই হয়ে যাবে। প্রেজেন্ট ইনডেফিনিট বলতে কি বোঝাচ্ছে, পাস্ট ইনডেফিনিট বলতে কি বোঝাচ্ছে, ফিউচার ইনডেফিনিট বলতে কি বোঝাচ্ছে, তুমি প্রত্যেকটা তুমি জানতে পারবা। তার মানে এই ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। বলো ইনডেফিনিট মানে কি? অনির্দিষ্ট। বলো ইনডেফিনিট মানে অনির্দিষ্ট। ঠিক আছে, এখন এই যে অনির্দিষ্ট বোঝায়, এই অনির্দিষ্ট দিয়ে না বোঝায় কাজটা হইছে অথবা হয় নাই, সেটা কোনোটারই কনসেপ্ট কি আমরা কি পাই না। তার মানে এটা ইনকমপ্লিট এবং কমপ্লিট কোনোটারই কি বলো কনসেপ্ট কি পাওয়া কি যায় না। তার মানে কাজটার ধরনটা আমি কিন্তু আবারও বলতেছি, প্রেজেন্ট ইনডিফিনিটও সেম, পাস্ট ইনডিফিনিটও সেম, ফিউচার ইনডিফিনিটও সেম। এই কাজের অবস্থা কি আমরা কি জানতে পারি না। যেমন ধরো এখানে এখানে একটু আগে আমরা একটা বাক্য লিখেছিলাম, সেই বাক্যটা যদি আমি বলি, দেখো এখানে বলা ছিল রাসেল প্লেস ফুটবল। আমরা সবাই এটার সাথে একমত হব, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কেন? কারণ রাসেলের পরে কি আছে? প্লেস আছে। বলো রাসেলের পরে কি আছে? প্লেস আছে। তাহলে রাসেলের পরে প্লেস থাকার কারণে তার মানে এখানে আমরা বলতে পারি কি আছে? বলো V1 আছে, তাই না? আচ্ছা, এটা দিয়ে আমরা সবাই বুঝি। এখন রাসেল খেলা করে। এখন আমি যদি বলি আই গো টু কলেজ এভরিডে, বলো আই গো টু কলেজ এভরিডে, তার মানে কি আমি প্রতিদিন কি কোথায় যাই? কলেজে। এই কথা দ্বারা এটাই বুঝাচ্ছেন এটা কি প্রেজেন্ট ইনফিনিটের এক্সাম্পল কিনা? আগে বলো প্রেজেন্ট ইনফিনিট বুঝছো তো? আই গো টু কলেজ এভরিডে, অভ্যাসগত কাজ। কিন্তু তার মানে কাজটা কখন শুরু করতেছি কখন শেষ করতেছি এই কনসেপ্ট কিন্তু আমি পাচ্ছি না। কাজ হচ্ছে কিন্তু কাজটা কমপ্লিট হয়েছে না হয় নাই সেটার কনসেপ্ট কিন্তু আমার কাছে নাই। কথা বুঝতে পারছো? তার মানে যখন আমি পাস্ট ইনডিফিনিট বলবো সেটার মধ্যে কি নাই? কনসেপ্ট নাই। কাজটা হয়েছে কি হয় নাই, তার মানে কাজটা সম্পূর্ণ হয়েছে না অসম্পূর্ণ অবস্থায় আছে সেটার কোনো কনসেপ্ট কি পাওয়া যায় না। তাহলে কাজটা এইভাবে ঘুরতে থাকে, ধরো চক্রাকারে এরকম কি করতে থাকে? ঘুরতে থাকে। ঠিক আছে, এই যে দেখো আই গো টু কলেজ এভরিডে, তার মানে কাজটা কি চলমান না? এই যে ঘুরতেছে না, অভ্যাসগত কাজ বুঝাচ্ছে না? তার মানে এইরকম যখন বুঝাচ্ছে তখন সেখানে আমরা বলতেছি ইনডেফিনিট। আর ইনডেফিনিট যখন বলতেছি তখন আমাকে মনে রাখতে হবে ইনডেফিনিটে কোনো আইডিয়াই দেয় না, কাজটা কমপ্লিট হওয়ারও কোনো আইডিয়া দেয় না, আবার কাজটা অসম্পূর্ণ কিনা সেটারও কোনো কি আইডিয়া কি পাওয়া যায় না। সেটা কি শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট নাকি পাস্ট ইনডেফিনিট নাকি ফিউচার ইনডেফিনিট? কথা ক্লিয়ার তো? ঠিক আছে, তাহলে ইনডেফিনিট মানে কি বলো? অনির্দিষ্ট। সেই অনির্দিষ্ট কি বোঝানো হচ্ছে? কাজটা কমপ্লিটও না আবার ইনকমপ্লিটও না। ওই যে দেখো অবস্থা, এই যে দেখো অবস্থা, কাজটার অবস্থা কি বলো? শুধুমাত্র সময় এবং কাজ না, ওই সময় এবং কাজের সাথে কাজের অবস্থা কি বলো? কাজের অবস্থা কি? ঠিক আছে কথা। আচ্ছা, এরপর আসো কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস বলতে কি বোঝাচ্ছে? কন্টিনিউয়াস মানে কি আমরা বলি তো অব্যাহত আছে। বলো কন্টিনিউয়াস মানে কি? অব্যাহত আছে। ঠিক আছে না? আচ্ছা, এখন অব্যাহত যদি থাকে তাহলে যেটা বোঝানো হচ্ছে কমপ্লিট তো হয় নাই। কমপ্লিট হয়েছে কাজ? না। কমপ্লিট হয়েছে কাজ? না। তার মানে কাজটা কি আছে? চলমান আছে। বলো কাজটা কি আছে? চলমান আছে। তার মানে যেহেতু কাজটা চলমান আছে এখান থেকে একটা কনসেপ্ট পাওয়া যায়, সেটা হচ্ছে কাজটা ইনকমপ্লিট অবস্থায় আছে। বলো ইনকমপ্লিট অবস্থায় আছে। আবারও বলতেছে কাজটা যেহেতু চলমান, কাজটা কি চলমান, তার মানে কাজটা কি অবস্থায় আছে? বলো ইনকমপ্লিট অবস্থায় আছে। কথা ক্লিয়ার কিনা? দেখো কাজটা কিন্তু চলমান, তুমি কিন্তু বুঝাচ্ছ কাজটা কি চলতেছে। এখন যদি বলা হয় রাসেল ইজ প্লেইং ফুটবল, বলো কি বলা হচ্ছে? রাসেল ইজ প্লেইং ফুটবল, তার মানে রাসেল কি করতেছে? ফুটবল খেলতেছে। বলো ফুটবল খেলতেছে, তার মানে কাজটা কি চলতেছে না? কাজটা কিন্তু চলতেছে। আচ্ছা, তার মানে এটা কি শুধুমাত্র এই কন্টিনিউয়াসটা কি শুধুমাত্র প্রেজেন্টের জন্য নাকি পাস্ট এবং ফিউচারের জন্য? আবারও পাস্ট এবং ফিউচারের জন্য। তার মানে এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে ইনকমপ্লিট। বলো কি বোঝাচ্ছে? ইনকমপ্লিট। ওকে, আচ্ছা, যখন আমি পারফেক্ট বলবো, পারফেক্ট মানে কি বলো? পারফেক্ট আমরা কখন বলি? যখন কাজটা খুব ভালোভাবে হয়ে যায় তখন আমরা বলি না একদম পারফেক্টলি হয়েছে। দেখো একদম আমরা এইভাবেই সংক্ষেপে বলি না, এই যে একদম পারফেক্টলি হয়েছে, কাজটা একদম পারফেক্ট, আমরা যেভাবে চাইছি সেভাবেই করতে পারছি, এটি বলি না? আচ্ছা, তার মানে পারফেক্ট মানে হচ্ছে আমরা একটা কনসেপ্ট পেয়ে গেলাম, কাজটা হয়েছে কি বলো? কমপ্লিট হয়েছে। এটা ইনকমপ্লিট থাকার কি কোনো সুযোগ নাই। বলো ইনকমপ্লিট থাকার কি সুযোগ নাই।
কথা কি বুঝতে পারছো ভাইয়া? তাহলে দেখো পারফেক্ট মানে কি কমপ্লিট। আচ্ছা এই যে কমপ্লিটের যে কনসেপ্টটা সেটা কি শুধুমাত্র প্রেজেন্টের জন্য না প্রেজেন্ট পাস্ট ফিউচার সবার জন্য? সবার জন্য। তাহলে এখানে আচ্ছা এখন সেম ও কাজটা করবে, কবে করবে, কখন করবে, এরকম কোনো কনসেপ্ট কি আমাকে দেওয়া হয়েছে? আমি যদি বলি রাসেল উইল প্লে ফুটবল, রাসেল কি করবে? খেলবে। এখন এটা কি ইনকমপ্লিট না কমপ্লিট আমি কেমনে বুঝবো? রাসেল তো খেলবে, কবে খেলবে, কখন করবে, এরকম কোনো টাইম টুইম দেওয়া আছে নাকি? নাই। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটার জন্য আমরা কিন্তু এই অবস্থাগুলি আমরা যখন টেন্স পড়বো তখন এই অবস্থাগুলি আমরা সবগুলির সাথে মিলাবো। সমস্যা কি? তাইলে তো আমরা বুঝে যাবো যে এই কনসেপ্টের সাথে ওগুলি মিল আছে কিনা। মিল না থাকলে তো এগুলি তৈরি হয় না। আমি কিন্তু আবারই বলতেছি, যদি শুধুমাত্র টাইম এন্ড ওয়ার্ক বুঝাইতো তাহলে কি হতো বলো? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। বলো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এর বেশি কিছু কিন্তু হইতো না। এর বেশি কিছু বোঝানোর জন্যই কিন্তু আসছে কি ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আর এইটা ডেফিনেশনের জন্য আমাকে শিখতে হবে দ্য স্টেট অফ অ্যান অ্যাকশন। বলো কি শিখতে হবে? দ্য স্টেট অফ অ্যান অ্যাকশন। তার মানে ডেফিনেশনটা আমার চেঞ্জেস আসবে। টেন্স টেলস আস অ্যাবাউট দ্য টাইম অ্যাজ ওয়েল এজ দ্য স্টেট অফ অ্যান অ্যাকশন। ঠিক আছে, এখন আসো, তার মানে এটাতে একটা কমপ্লিট আইডিয়া দেয়। বলো এটাতে কি দেয়? একটা কমপ্লিট আইডিয়া দেয়। হ্যাঁ, আচ্ছা এখানে কোনো ইনকমপ্লিট বলতে কি বোঝানো হয় না। আচ্ছা এখন তোমরা আমাকে বলো পারফেক্টের একটা অর্থ শিখছো, কন্টিনিউয়াসের কি একটা অর্থ শিখছো কিনা? আচ্ছা পারফেক্ট মানে কি কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, আর কন্টিনিউয়াস মানে কি এটা ইনকমপ্লিট। বলো এটা ইনকমপ্লিট। তার মানে এখানে দুইটাই বুঝাচ্ছে। তাহলে এখানে যদি আমি বলি এইটা কমপ্লিট হয়ে গেছে, এটাও বুঝাচ্ছে। বলো এটাও বুঝাচ্ছে, আবার এটা ইনকমপ্লিট অবস্থায় আছে, এটাও কি বোঝাচ্ছে। বলো এটা ইনকমপ্লিট অবস্থায় আছে, এটাও কি বোঝাচ্ছে। তার মানে এখানে দেখো এটা দুইটাই কিন্তু রাইট। বুঝো এটা কি দুইটাই কিন্তু রাইট। হ্যাঁ, তার মানে এটাও বোঝাচ্ছে, এটাও বোঝাচ্ছে। তার মানে এখানে দুইটা কনসেপ্ট, এখানে কাজটা সম্পূর্ণ হয়েছে সেটাও বোঝাচ্ছে, আবার কাজটা অসম্পূর্ণ অবস্থায় আছে সেটাও বোঝাচ্ছে। ঠিক আছে, কেমনে? দেখো আমরা বলি যে ধরো আই হ্যাভ বিন রিডিং আ বুক। বলো কি বলছি? আই হ্যাভ বিন রিডিং আ বুক। ঠিক আছে, এখন বললাম সিন্স মর্নিং। বলো কি বলছি? সিন্স মর্নিং। আচ্ছা এখন তোমরা আমাকে বলো তো কাজটা শুরু হয়েছে কখন থেকে? সকাল থেকে। বলো কখন থেকে? সকাল থেকে। আচ্ছা এই যে টাইমটা বলার সাথে সাথে বোঝা হয়ে গেছে কাজটা কিন্তু কমপ্লিট একটা আইডিয়া আমি পেয়ে যাচ্ছি। কাজটা কখন থেকে শুরু হয়েছে? সকাল থেকে। তার মানে এই যে সময় দিয়ে কিন্তু বোঝাচ্ছে কাজটা একটা সময় শুরু হয়েছে, নির্দিষ্ট একটা সময় শুরু হয়ে কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আসো যখন বুঝাচ্ছে যে আই হ্যাভ বিন রিডিং, রিডিং মানে এখনো আমি পড়তেছি। বলো এখনো আমি পড়তেছি। এইখানে এসে বোঝানো হচ্ছে কাজটা এখনো কি সম্পূর্ণ হয় নাই। তার মানে এখানে কনসেপ্ট কয়টা? দুইটা। বলো তাহলে কমপ্লিট যে আইডিয়াটা দেয় সেটা কি নিয়ে দেয়? সময়কে নিয়ে দেয়। ওই যে আমরা বলি এখন যদি আমি বলতাম আই হ্যাভ বিন রিডিং আ বুক ফর 2 hours। বলো ফর 2 hours। তাহলে 2 hours বলতে কি বোঝানো হচ্ছে? কয় ঘন্টা পড়ছি? 2 ঘন্টা। কিন্তু 2 ঘন্টা পড়ছি যে 2 ঘন্টা পড়ার পরে কাজটা আবার চলমান হচ্ছে কিনা অনেকে সিন্স মর্নিং দিয়ে কনসেপ্টটা বুঝছো না। এই জন্য আমি আবার বলতেছি, হ্যাঁ চেহারার ছবি দেখলে বোঝা যেত, চেহারার মুখে ছবি আছে তো সবার, ঠিক আছে না? হ্যাঁ, যারা সিন্স মর্নিং বলাতে অনেকে বুঝতেছো না তারা এটা দিয়ে বুঝো ফর 2 hours। বলো ফর 2 hours। আচ্ছা ফর 2 hours বলতে কি বুঝাচ্ছি? আমি 2 ঘন্টা যাবত কি পড়তেছি, তার মানে পড়া কি 2 ঘন্টা কি আমার কমপ্লিট নাকি ইনকমপ্লিট? 2 ঘন্টা কিন্তু কমপ্লিট। আচ্ছা 2 ঘন্টা কমপ্লিট হওয়ার পরেও আমি কি করতেছি? এখনো পড়তেছি। এটাই কি কনসেপ্ট না? বুঝছো 2 ঘন্টা পড়ার পরে কি এখন চলতেছে না? তার মানে এটা দিয়ে কি বোঝাচ্ছে? কমপ্লিট একটা আইডিয়া পাওয়া যাচ্ছে কাকে দিয়ে? সময়কে দিয়ে। আবার ইনকমপ্লিট একটা আইডিয়া পাওয়া যাচ্ছে কাকে দিয়ে? যে চলতেছে, আই হ্যাভ বিন রিডিং, আমি এখনো কি চলমান কি আছি। কথা কি বুঝতে পারছো? তার মানে যখন আমি বলতেছি সকাল থেকে পড়তেছি তার মানে মেবি হয়ে গেছে দুপুর বেলা। তাহলে পুরোটা সকাল আমি কি করছি? পড়ে ফেলছি। এখন পুরোটা সকাল পড়ার পরে এখন তো দুপুর হয়েছে, দুপুর হোক তো সমস্যা কি, আমি তো পড়তেছি। তার মানে কাজটা কি চলমান আছে। তার মানে পারফেক্ট কন্টিনিউয়াস বলতে বোঝানো হচ্ছে কাজটা কমপ্লিট এবং ইনকমপ্লিট দুই অবস্থায় কি আছে। কথা ক্লিয়ার? আচ্ছা সবাইকে এটা কি বুঝতে পারছি? আইডিয়া বুঝতে পারছি? তাহলে কেন ইনডিফিনিট আসছে? কারণ ইনডিফিনিট আসছে কাজের অবস্থাকে বোঝানোর জন্য। কেন কন্টিনিউয়াস আছে? এটাও কি কাজের অবস্থা বুঝাইছে। কেন পারফেক্ট হয়েছে? এটাও কি কাজের অবস্থাকে বুঝাইছে। কেন পারফেক্ট কন্টিনিউয়াস হয়েছে? এটাও কি কাজের অবস্থাকে বুঝিয়েছে।
কথা ক্লিয়ার সবাই? তাহলে এটাতে কি বোঝায়? এই কাজটা কি না? কমপ্লিটও না, ইনকমপ্লিটও না। কন্টিনিউয়াস বলতে কি বোঝায়? এই কাজটা কি কমপ্লিট আবার ইনকমপ্লিট, ইনকমপ্লিট, কিন্তু এটা কি কমপ্লিট না। আচ্ছা, পারফেক্ট বলতে কি বোঝায়? কাজটা কমপ্লিট, ইনকমপ্লিট না, কারণ কমপ্লিট হয়ে গেছে, এখানে ইনকমপ্লিট থাকবে কেমনে? আর পারফেক্ট কন্টিনিউয়াস বলতে কি বোঝায়? কাজটা কমপ্লিট এবং উভয়ভাবে কি ইনকমপ্লিট। ওকে, আচ্ছা এখন আসো এখানে এই লাইনটা এর আগে আমরা কথা বলছি, এখন বলি না। আচ্ছা এখন আসো প্রেজেন্ট সিম্পল যেটা আমরা বলি টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আচ্ছা এটা নিয়ে অলরেডি আমি কথা বলে ফেলছি। এটার যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচার কি বলো? সাবজেক্ট V1 আদার্স। কিন্তু আমি তোমাদেরকে যেই জায়গাটা এমফাসিস করব সেটা হচ্ছে তুমি শুধুমাত্র শিখবা ভার্বের ফর্ম। এখানে জোরাজোরি পারাপারি করার দরকার নেই, কাকে নিয়ে? সাবজেক্টকে নিয়ে এবং আদার্সকে নিয়ে। কারণ তুমি একটা ক্লাসের মাধ্যমে এটা শিখবা, এটা চেষ্টা করবা শিখতে, সেটা হচ্ছে সেন্টেন্স যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের মধ্যে সাবজেক্ট কি, অবজেক্ট কি, কমপ্লিমেন্ট কি, এক্সটেনশন কি, মডিফায়ার্স কি। হ্যাঁ, এক্সটেনশনের আরেকটা নাম হচ্ছে মডিফায়ার্স। এখন এগুলিকে কখন কেমনে বসে, সেগুলিকে আমি কেমনে ফাইন্ডিং করব সেটা আমি শিখে নেব, দ্যাটস ইট। ঠিক আছে, তার মানে ওই সাবজেক্ট অবজেক্ট এগুলি আদার্স বলতে যাকে যাকে বোঝানো হচ্ছে তাদেরকে তোমরা শিখে নেবে আলাদাভাবে। জাস্ট হচ্ছে এখানে আমরা কাকে নিয়ে কথা বলবো? ভার্বের ফর্মকে। ঠিক আছে, তাহলে V1 মানে হচ্ছে ভার্বের সাথে কি হয় বলো? ভার্বের বেস ফর্মও বসতে পারে, আবার ভার্বের সাথে এস, ইএস, আই, ই, এস ও কি বসতে পারে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কথা। ঠিক আছে, এখন আসো ভাইয়া এখানে আমাদের যে জিনিসটা জানতে হবে, সাবজেক্ট সবসময় কাকে নিয়ে বসে বলো? নাউন অথবা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ, এগুলো আমরা বলি। ঠিক আছে, তার মানে নাউন মানে কি বলো? নেমিং ওয়ার্ড বলো। নাউন মানে কি? নেমিং ওয়ার্ড। আর ভার্ব মানে কি? অ্যাকশন ওয়ার্ড। সেগুলো আমরা অলরেডি জানি। এইখানে যেটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে এইরকম যে ভাই এই যে আমি এই এখন পর্যন্ত অসংখ্য স্টুডেন্টস তো পড়াইছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, হ্যাঁ সুযোগ তো হয়েছে, হ্যাঁ একাডেমিকে অনেক স্টুডেন্টস পড়ানোর সুযোগ হয়েছে, কারণ প্রায় 11 বছর ধরে তো পড়াইতেছি, 10 বছর পারে 11 বছর ধরে কোচিংই পড়াচ্ছি। ঠিক আছে, মানে আমার এই কোচিং সেন্টারে আমি 11 বছর ধরে পড়াচ্ছি। আর বিফোর কোচিং সেন্টার 2-3 বছর তো টিউশনের এক্সপিরিয়েন্সও আছে, তার মানে 12-14 বছর ধরে পড়াচ্ছি। ঠিক আছে, এখন এই পড়ানোর মধ্যে যে জার্নিটা আমি ফেস করতেছি সেটা হচ্ছে এইরকম যে ভাইয়া এখানে সিঙ্গুলার নাউন, প্লুরাল নাউন এটা সবাই চিনে, কিন্তু সিঙ্গুলার ভার্ব, প্লুরাল ভার্ব এটা চিনে না। বুঝছো, আমি বলিনি সবাই চিনে না, বাট এই যে আমি বললাম 10-এ উঠে গেছে, 11-এ উঠে গেছে, 12-এ উঠে গেছে, সিঙ্গুলার ভার্ব আর প্লুরাল ভার্ব চিনে না। তাকে যখন বলা হয় যে ভাইয়া শুধু ইট যেটা ভার্বের বেস ফর্ম সেটাই প্লুরাল ভার্ব, তার চোখ ছানা বড় বড় হয়ে যায় যে এটা আবার কি বলতেছে, এটা আবার কেমনে প্লুরাল হয়। ঠিক আছে, তাদের কনসেপ্ট হচ্ছে নাউনের মতো, নাউন যেমন নাউনের সাথে এস ইএস যুক্ত করলে প্লুরাল হয়ে যায়, তাদের কনসেপ্ট হচ্ছে ভার্বের সাথে যখন এস বা ইএস যুক্ত করি তখন সেটা প্লুরাল হবে। ওকে, কিন্তু কনসেপ্টটা টোটালটাই রিভার্স। কেমন রিভার্স? যখন নাউনটা আসে তখন নাউনের সাথে এস বা ইএস যুক্ত হইলে সেইখানে হয়ে যায় কি বলো? প্লুরাল। বলো কি হয়? প্লুরাল হয়। কিন্তু যদি ভার্ব থাকে, ভার্বের সাথে এস বা ইএস বা আইএস যুক্ত হইলে সে ভার্বটা হয়ে যায় কি? সিঙ্গুলার। বলো ভার্বটা হয়ে যায় কি? সিঙ্গুলার। তার মানে এখানে দেখো প্যান আছে, প্যানের সাথে এই এস যুক্ত হয়েছে, তাহলে সেটা কি হয়েছে? প্যান্স হয়ে কি হয়ে গেছে? প্লুরাল হয়েছে। তাহলে সিঙ্গুলার ছিল হয়ে গেছে কি? প্লুরাল। কিন্তু ভার্বের যে মূল ফর্ম, তার মানে রুট ফর্ম যেটাকে আমরা বলি একদম বেস ফর্ম, সেটাই হচ্ছে প্লুরাল ভার্ব। আর ভার্বের সাথে এস বা ইএস বা আইএস যখন যুক্ত হয় তখন সেটা হয়ে যায় কি বলো? সিঙ্গুলার। বলো কি হয়ে যায়? সিঙ্গুলার। এখন কিছু কিছু নাউনের মধ্যে এক্সেপশন খুঁজে পাওয়া যায়, কিছু কিছু নাউনে এক্সেপশন খুঁজে পাওয়া যায়। কেমন? যেমন ধরো এখানে আছে এ ম্যান, এটা হচ্ছে কি ম্যান, এটা কি বলো? এটা সিঙ্গুলার। এখানে কিন্তু এস হয় নাই, এখানে হচ্ছে কি এম ই এন। বলো এটা কি? এম ই এন। এই ম্যান কে বোঝানো হয় কি? প্লুরাল, মানুষ জাতিটাকে কি বোঝানো হয়। তেমনি ভাবে ওমেন যদি বলি সেখানেও সেম, ওমেন এম এ এন হবে, সেখানে একটা মেয়ে মানুষ বা মহিলা মানুষকে বোঝাচ্ছে। আর যখন আমরা বলবো উইম্যান, এখানে এম ই এন হবে, তখন সেখানে কাকে বোঝায়? পুরা মহিলা জাতি বা মহিলাদেরকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ এখানে যেমন হচ্ছে আমরা মেন বলতে হচ্ছে পুরুষ জাতি বুঝাইতেছে, ওই জায়গায় মেন বলতে পুরুষটাকে বোঝাতে হচ্ছে। প্লুরাল ভার্বের ক্ষেত্রে মানে বোঝানো হচ্ছে একাধিক বহুবচনীয় হচ্ছে। ভার্বের ক্ষেত্রে জিনিসটা কি এরকম ভাবে কাজ করে না, জাস্ট আমরা যে বেস ফর্মটা আছে ওইটাকে বুঝাই। ওইটা কি বোঝাচ্ছে? সবসময় যেটা বেস ফর্ম আছে সেটাকে আমরা কি বুঝাচ্ছি? প্লুরাল ভার্ব। হ্যাঁ না, অর্থগত কোনো পরিবর্তন নাই। ওকে, আচ্ছা
এটা আমরা জানলাম, ঠিক আছে। এখন আসো ইউজেস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইউজেস গুলি। আচ্ছা, হ্যাবিচুয়াল বা রিপিটেড অ্যাকশনস অফ প্রেজেন্ট, বলো হ্যাবিচুয়াল বা রিপিটেড অ্যাকশনস অফ প্রেজেন্ট। আচ্ছা, এই যে একটু আগে আমরা বললাম যে ভাইয়া হ্যাবিচুয়াল মানে কি, বলো হ্যাবিচুয়াল মানে কি? অভ্যাসগত। একটু আগে আমরা বলছিলাম না, আই গো টু কলেজ এভরিডে। এই যে দেখো অভ্যাসগত। রিপিটেড অ্যাকশন মানে এই কাজটা কি হয়, বারবার ঘটতেছে। তুমি কি কলেজে কি তোমার জীবনে একবার যাচ্ছ, স্কুলে কি একবার যাচ্ছ, নাকি প্রতিদিন যেতে হচ্ছে? তার মানে এই কাজটাকে কি বোঝাচ্ছে বলো? রিপিটেড অ্যাকশন বোঝাচ্ছে। বলো কি বোঝাচ্ছে? রিপিটেড অ্যাকশন বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো বলা আছে ইকরা গোজ টু ইউনিভার্সিটি এভরিডে। দেখো তার মানে এখানে কিন্তু এই যে দেখো এভরিডে বলার কারণে কি হচ্ছে, কাজটা কি বোঝানো হচ্ছে? রিপিটেড বোঝানো হচ্ছে, বাট কাজটা বর্তমানে কি রয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন যদি বলে আই অফেন প্লে ক্রিকেট ইন দা আফটারনুন, তার মানে এখানে একটা জিনিস আছে, সেটা কি বলো? অফেন। বলো কি আছে? অফেন। তার মানে আই অফেন প্লে, তার মানে আমি মাঝে মাঝে বা প্রায়ই ক্রিকেট খেলি। কখন খেলি? বিকেল বেলায়। বলো কি খেলি? বিকেল বেলায়, ঠিক আছে। এখন দেখো এখানে বলা আছে ইন দা আফটারনুন। বলো কি বলা আছে? ইন দা আফটারনুন। এখন ভাইয়া, এখন তুমি যদি এই ক্রিকেটটা খেলতা দুপুর বেলায়, তাহলে এখানে এসে কিভাবে লিখতে বলো তো দেখি? দুপুর বেলায় হইলে ওইখানে লাস্টের হ্যাঁ, প্রিপোজিশন ক্লাসে শিখাইছি। হ্যাঁ, প্রিপোজিশন ক্লাসে শিখাই। দেখো যখনই আফটারনুন হয়, ইভিনিং হয়, মর্নিং হয়, তখন সেখানে হয় ইন দা। বলো কি হয়? ইন দা। তার মানে ইন বলতে তখন বুঝাতে হবে। আর যদি নুন হয়, বলো কি হয়? নুন হয়, ডন হয়, ডাস্ক হয়, নাইট হয়, তখন কি হবে? অ্যাট। বলো কি হবে? অ্যাট। অ্যাটের পরে আর দা দিয়ে আর নির্দিষ্ট করতে হবে না, ঠিক আছে। এইখানে কিন্তু আমাদের কথাটা, ঠিক আছে। আচ্ছা আসো, তাহলে দেখো এখানে তোমরা দেখছো যে ভাইয়া এখানে আমি দুইটা জায়গায় হাইলাইট করছি, একটা হচ্ছে এভরিডে, আরেকটা কি বলছি? অফেন। বলো একটা কি বলছি? এভরিডে, আরেকটা কি বলছি? অফেন। তার মানে এই সময়গুলি উল্লেখ থাকতে হবে। বলো সময়গুলি উল্লেখ থাকতে হবে। এই সময়গুলি কোনগুলি? এভরি যুক্ত সকল শব্দ, তারপরে কি ডেইলি, সেলডম, নেভার, ওকেশনালি, হার্ডলি, রেয়ারলি, ফ্রিকোয়েন্টলি, অফেন, ইউজুয়ালি, জেনারেলি, ওয়ান্স আ ডে, উইক, মান্থ, টোয়াইস আ ডে, উইক, ইয়ার, স্ক্যার্সলি, এই শব্দগুলি যখন থাকবে তখন সেখানে আমরা কি বলবো বলো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হ্যাবিচুয়াল বা রিপিটেড অ্যাকশন অফ প্রেজেন্ট। ওকে, ঠিক আছে। এই শব্দগুলি ছাড়া কিন্তু বসাইতে পারবো না। হ্যাঁ, এবং এখানে আরেকটা শব্দ যুক্ত করে নাও, সেটা হচ্ছে কি? অলওয়েজ। বলো সেটা কি ভাইয়া? অলওয়েজ। ওকে, আচ্ছা ওই তো সামটাইমস, হ্যাঁ আরো কিছু মিসিং আছে হয়তো, সামটাইমস আছে, সামটাইমস বসাই নিও। আচ্ছা এখন দেখো ভাইয়া এখানে বলা আছে হি ইজ অলওয়েজ রিডিং আ বুক বিফোর স্লিপিং, হি ইজ অলওয়েজ ডুইং হার হোমওয়ার্ক রাইট আফটার স্কুল। আচ্ছা তাহলে বলো তো এখানে দেখো এইটা রিপিটেড অ্যাকশন বুঝাচ্ছে কিনা? তুমি কি করতেছো? বই পড়তেছো কখন? ঘুমানোর আগে। আচ্ছা আমরা প্রতিদিন, আমরা যখন স্টুডেন্ট লাইফে থাকি, প্রতিদিন আমাদের ঘুমানোর আগে বই পড়া লাগে কিনা? নাহলে তো বেতের বাড়ি খাইতে হবে বাসায়, তাই না? হ্যাঁ, টাইম কি ওই সময় পড়তে বসতে হবে। মানে আমাদের গার্ডিয়ানদের কনসেপ্ট হচ্ছে ওই সময় পড়তে বসতে হবে, ঠিক আছে। অন্য সময় পড়ো না পড়ো সেটা দেখার বিষয় না, ওই সময়টা পড়তেই হবে। সন্ধ্যার পর মানে এটা তো পড়তে বসার টাইম, এটা পড়তে হবে। সারাদিন তুমি এবার ঘুমাও, খাও, খেলা করো, সবকিছু করো, কোনো সমস্যা নেই, সন্ধ্যার পরে পড়তে হবে, ঠিক আছে। তার মানে এটা রিপিটেড অ্যাকশন। তাহলে রিপিটেড অ্যাকশনে যখন অলওয়েজ বোঝাচ্ছে, তাহলে এখানে ইজ হবে না, হবে না। তাহলে এটা রিডিং হবে না। তখন কি হবে বলো? হি অলওয়েজ রিডস আ বুক বিফোর স্লিপিং। আচ্ছা এখন দেখো শি ইজ অলওয়েজ ডুইং হার হোমওয়ার্ক রাইট আফটার স্কুল। আচ্ছা সে কি করতেছে? সে সব সময় বাড়ির কাজ করতেছে কখন? স্কুলের পরে। বলো বাড়ির কাজ করতেছে কখন? স্কুলের পরে। এটাও কি তোমার রিপিটেড অ্যাকশন না? রিপিটেড অ্যাকশন না ভাইয়া? বারবার তুমি কাজ করতে হবে। তাহলে শি ইজ হবে না, শি অলওয়েজ। এখানে ডু এর জায়গায় কি বলো? ডাজ হার হোমওয়ার্ক রাইট আফটার স্কুল। বলো রাইট আফটার স্কুল। এখানে এই যে অলওয়েজকে নিয়ে কেন এত কথা? শুরুটা করেছিলাম কাকে দিয়ে বলো? অলওয়েজকে দিয়ে না? দেখো তো মনে পড়ে কিনা? শুরুটা করেছিলাম কাকে দিয়ে? অলওয়েজকে দিয়ে। কেন? কারণ অলওয়েজের জন্য একটা এক্সেপশন আছে। এখানে আমরা শুরুটা করেছিলাম, এই যে দেখো আজকের ক্লাসটা শুরু হয়েছিল কাকে দিয়ে? হি ইজ অলওয়েজ টকিং অ্যাবাউট হিজ ওয়ার্ক হোয়েনেভার দে মিট। ছিল কিনা বলো? এটাকে বলছিলাম রাইট, কিন্তু এটার বেলায় কি বলছিলাম? রং। তার মানে তুমি বুঝে গেছো ভাইয়া, এটা তোমার কি একটা রিপিটেড অ্যাকশন। বলে এটা কি একটা রিপিটেড অ্যাকশন? কিভাবে রিপিটেড অ্যাকশন? দেখো হি অলওয়েজ গোজ ফর আ ওয়াক
আফটার ডিনার। যারা হাঁটতে যায়, যাদের রোগ হয়ে গেছে, ঠিক আছে, তার মানে যাদের ওই যে কি বলে এটাকে ডায়াবেটিস রোগ হয়ে গেছে, তারা খাওয়ার পরে কি করে, একটু হাঁটাহাঁটি করে। কথা বুঝছো না? হ্যাঁ, আর্লি খেয়ে ফেলে, খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করে। আচ্ছা, এটা কি তার নিয়মের ব্যত্যয় ঘটাইতে পারে? সে ঘটাইলে সে কি হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। তার মানে সে কি করে, এই জন্য নিয়মিত কাজটা করে। তার মানে এটা রিপিটেড অ্যাকশন। তাহলে এখানে আমরা বলতে পারি হি অলওয়েজ গোজ ফর এ ওয়াক আফটার ডিনার। বলো আফটার ডিনার। এখন আবার আমরা দেখো, তোমরা এখানে লক্ষ্য করো যে এখানে আমি আবার সেই কাকে নিয়ে কথা বলতেছি, অলওয়েজ কে নিয়ে। বলো কাকে নিয়ে, অলওয়েজ কে নিয়ে। কিন্তু ওইখানে তো আরো অনেক কি ছিল, আমাদের মার্কার ছিল, আরো অনেক মার্কার ছিল না? অনেকগুলি মার্কার ছিল না? এভরিযুক্ত শব্দ, অফেন, স্কার্সলি, হার্ডলি, সেলডম, অনেকগুলি শব্দ ছিল না? কিন্তু তার মধ্যে কাকে নিয়ে কথা বলতেছি, অলওয়েজ কে নিয়ে। কারণ এক্সেপশনটা আছে কার মধ্যে, অলওয়েজ এর মধ্যে। কেন? দেখো, যদি এই অলওয়েজ দিয়ে হ্যাবিট বোঝায়, বলো কি বোঝায়, হ্যাবিট বোঝায়, তাহলে অভ্যাস বোঝায়, তাহলে সেইখানে হবে সাবজেক্ট V1 আদার্স। বলো কি হবে, সাবজেক্ট V1 আদার্স। কিন্তু অলওয়েজ দিয়ে যদি বিরক্ত করা বোঝায়, বলো কি বোঝায়, বিরক্ত করা বোঝায়, তার মানে ইরিটেশন করা বোঝায়, তাহলে সাবজেক্টের পরে বলো কি হবে, এম, ইজ, আর এরপরে ভার্বের সাথে আইএনজি প্লাস আদার্স। কথা বুঝতে পারছো? তাহলে অলওয়েজ এর পরে যদি কি বোঝায়, ইরিটেশন বোঝায়। এখন ইরিটেশন মানে কি? ইরিটেশন মানে বিরক্ত করা। এখন ধরো তুমি তোমার বন্ধুর সাথে মিট করো, সাক্ষাৎ করো কেন? তোমার ব্রেনটাকে কি করার জন্য, একটু ফ্রেশ করার জন্য। দেখো, আমরা বন্ধুদের সাথে কেন সাক্ষাৎ করি, বন্ধুদের সাথে কেন দরকার পড়ে, দেখবা যে বন্ধু এমন একটা টার্ম, ঠিক আছে, স্পেশালি ছেলেদের জন্য। হ্যাঁ, বন্ধু এমন একটা টার্ম, যে টার্মে 50 ইয়ার্স বয়স হলে এই টার্মটা কখনো কাটা যায় না, 60 ইয়ার্স বয়স হলে এই টার্মটা কখনো কাটা যায় না। মেয়েদের ক্ষেত্রে কিন্তু টার্মটা চেঞ্জ হয়ে যায়। একটা বয়সে বন্ধু বান্ধব নিয়ে থাকে, তারপরে ফ্যামিলির সাথে এত বেশি ইনভলভ হয়ে যায়, তাদের বন্ধু বান্ধব নিয়ে আর ওইরকম মানে টাইম থাকে না, বা ওইরকম যোগাযোগও থাকে না। কিন্তু ছেলেরা দেখবা 50 বছর হয়ে গেল, দেখবা তোমাদের বাবাদের যদি এরকম দেখো, দেখবা তার ওই দিনের একটা সময়, ফ্রি ডে তো দিনের একটা সময় তার নিচে নামা লাগে। হ্যাঁ, কখনোই সে বাসায় থাকতে ওইভাবে লাইক করে না, বিকজ অফ তার মনে হয় তার ব্রেনটা রিফ্রেশ করার জন্য তার কে দরকার, বন্ধু দরকার। ঠিক আছে, এখন ওই বন্ধুর কাছে যখন যায় মাইন্ড ফ্রেশ করতে, সেই বন্ধু যখন তাকে বারবার হ্যাঁ কাজের কথা বলে, তার কাজের কথা বলে, বা বিভিন্নভাবে বিরক্ত করে, তখন সেটা কি আর তার ভাল লাগে? কিন্তু সেটা কি রিপিটেড অ্যাকশন ছিল কিনা তার জন্য, কিন্তু হয়ে গেছে কি এখন একটা বিরক্তির কারণ। বলো কি হয়ে গেছে, বিরক্তির কারণ হয়ে গেছে। কথা ঠিক আছে না? তাহলে এই বিরক্তির কারণ যখন হবে, তখন বলো কি হবে, এম, ইজ, আর ভার্বের সাথে আইএনজি প্লাস আদার্স। হ্যাঁ, এখন তোমাকে যদি আমি এখন বলি, দেখো ভাইয়া, আমাদের যে শুরুটা হয়েছিল দেখো, এটাকে আমরা রাইট বলেছিলাম। বলে কি বলেছিলাম, রাইট বলেছিলাম। এখন তুমি রিলেট করতে পারবা যে হি ইজ অলওয়েজ টকিং অ্যাবাউট হিজ ওয়ার্ক হোয়েনেভার দে মিট। এখন দেখো, যখনই তাদের কি হয়, সাক্ষাৎ হয়, তখনই সে কি কথা বলে, তার কাজের কথা বলে। এই কাজের কথা, তার কাজের কথা শোনার জন্য তো আমি প্রতিদিন কি তার কাছে কি যাই না। তার মানে তখন আমার এটা কিসের কারণ হয়ে দাঁড়ায়, বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য এখানে বলা হচ্ছে এম, ইজ, আর এর পরে বলো কি হবে, ভার্বের সাথে আই এন্ড জি। এবং এই জন্য এই স্ট্রাকচারটাকে আমরা কি বলছিলাম শুরুতে, ক্লাসের শুরুতে কারেক্ট বলেছিলাম। বলো কি বলেছিলাম, কারেক্ট বলেছিলাম। ঠিক আছে, আচ্ছা এখন ভাইয়া, তাহলে এখন আমরা স্ট্রাকচারটা বুঝলাম। তাহলে অলওয়েজ দিয়ে মাঝে মাঝে কি বোঝায়, হ্যাবিট। বলো কি বোঝায়, হ্যাবিট। আবার অলওয়েজ দিয়ে মাঝে মাঝে কি বোঝায়, ইরিটেশন। বলো কি বোঝায়, ইরিটেশন। তাহলে অলওয়েজ দিয়ে যখন ইরিটেশন বোঝায়, তখন সেখানে আমরা বলতেছি এম, ইজ, আর ভার্বের সাথে আইএনজি প্লাস আদার্স। আর অলওয়েজ দিয়ে যখন হ্যাবিট বোঝায়, তাহলে কি বলতেছি, সাবজেক্ট V1 প্লাস আদার্স। এখন দেখো, হি অলওয়েজ রিডস অ্যাট নাইট। তাহলে এটা ঠিক আছে কিনা, ঠিক আছে, কারণ সে রাতে কি করে, পড়ে। ওই যে একটু আগে মীরা, একটু আগে আমরা কি বলছিলাম এখানে, এই যে অ্যাট নাইট না বলে আমরা বলছিলাম অ্যাট নুন। দেখো এখানে আছে কিনা, অ্যাট নাইট আসছে কিন্তু, ঠিক আছে। কিন্তু এটা যদি বলতাম হি অলওয়েজ রিডস মর্নিং, তখন কিন্তু বলতাম ইন দা মর্নিং। বলো কি বলতাম, ইন দা মর্নিং। এখানে কিন্তু প্রিপোজিশনের ইউজেস গুলো শিখতে হবে। ঠিক আছে, আচ্ছা আসো, ইউ আর অলওয়েজ ফরগেটিং ইয়োর হোমওয়ার্ক। বলো ইউ আর অলওয়েজ ফরগেটিং ইয়োর হোমওয়ার্ক। দেখো আচ্ছা, এখন একটা টিচার তোমাকে প্রতিদিন হোমওয়ার্ক দিচ্ছে, এই হোমওয়ার্কটা তুমি প্রতিদিনই ভুলে যাচ্ছ। তুমি আইসা বলতেছো খাতা রেখে আসছি, করি নাই, এই সেই হাবিজাবি কথাবার্তা। এগুলি কি ভালো কাজ নাকি বিরক্তির কাজ? বিরক্তির কাজ। তাহলে কি হবে বলো, ইউ আর অলওয়েজ ফরগেটিং ইয়োর
হোমওয়ার্ক, তাহলে দেখো এম ইজ আর এর পরে কি হচ্ছে বলো, ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এখন ভাইয়া এটা নিয়ে আমরা অলরেডি কথা বলে ফেলছি। আচ্ছা এখন দেখো তারপরে এখানে আসো, আমরা আরেকটা টেস্ট নিচ্ছি, তাহলে ফাইন্ড ইরর। দেখো দ্য পিপল ইন অ্যানশিয়েন্ট টাইমস বিলিভ দ্যাট দ্য সান মুভস রাউন্ড দ্য আর্থ। বলো দ্য সান মুভস রাউন্ড দ্য আর্থ। আচ্ছা তারপর কি বলা আছে বলে, নিউটন বিলিভ দ্যাট ফোর্স কজেস আ চেঞ্জ ইন মোশন, ঠিক আছে। আচ্ছা এখন তুমি আমাকে বলো তো কোনটা রাইট কোনটা রং, এই দুইটার মধ্যে একটা রাইট সেন্টেন্স আছে আর একটা রং সেন্টেন্স আছে। 2 নাম্বারটা রাইট আর 1 নাম্বারটা কি রং। কারণ দেখো কেন কেন কারণ হচ্ছে বলতেছে এই যে দেখো এই কথাটা আমাদের এখন কি আর আছে, এখন কি আছে? আগে কি বলতো, সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, কিন্তু কনসেপ্ট চেঞ্জ হয়েছে কিনা, হয়েছে। এখন পাওয়া গেছে প্রমাণে যে কে বড়, সূর্য বড়, তার মানে কে ঘুরে, পৃথিবী ঘুরে, কার চারদিকে, সূর্যের চারদিকে ঘুরে। এই জন্য কি হয়, দিন আর রাত হয়, কি হয়, দিন আর রাত হয়। তার মানে এখানে এটা কি আর কনসেপ্ট কি আছে, নাই তো, ঠিক আছে। আচ্ছা কেন এটা বলছি, কারণ এটা কি ট্রুথ বলো, ইউনিভার্সাল ট্রুথ অথবা ফ্যাক্টস বলো, ইউনিভার্সাল ট্রুথ অথবা ফ্যাক্টস। তার মানে ইউনিভার্সাল ট্রুথ অথবা ফ্যাক্টস বলে যে আমাদের বলো এখানে বলে ওয়াটার বয়েলস, এই যে দেখো এট 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে 100 ডিগ্রি সেলসিয়াস যদি না হয় তাহলে এটা কি ফুটবে, ফুটবে না, ঠিক আছে। গরম হবে কিন্তু ফুটবে না। পানি ফুটতে হইলে এই পরিমাণ আমাদের কি লাগবে, তাপমাত্রা লাগবে, মানে তাপ লাগবে, ঠিক আছে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই যে দেখো। তারপরে প্লান্টস গিভ আস অক্সিজেন, আমাদের গাছগুলি আমাদের কি দেয়, অক্সিজেন দেয়। এর কি ব্যত্যয় ঘটতেছে নাকি এটা ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রথমটা পাইলাম কি বলো, হ্যাবিচুয়াল অথবা রিপিটেড অ্যাকশন। সেকেন্ডটা কি পাইলাম বলো, ইউনিভার্সাল ট্রুথ অথবা ফ্যাক্টস, বলো ইউনিভার্সাল ট্রুথ অথবা ফ্যাক্টস। এবং এখন লক্ষ্য করছো কিনা প্রত্যেকটা জায়গাতে কি আছে, V1 আছে, বলো লক্ষ্য করছো কিনা প্রত্যেকটা জায়গাতে কি আছে, V1 আছে। তাহলে এই সাবজেক্টের জন্য এটা V1, এই সাবজেক্টের জন্য এটা V1, এই সাবজেক্টের জন্য এটা V1। তার মানে এটা প্লুরাল সাবজেক্ট, এখানে কি ভার্বের বেস ওয়ান। এটা সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য ভার্বের সাথে এস বা ইয়েস। এটা কি আনকাউন্টেবল নাউন, কি নাউন, আনকাউন্টেবল নাউন। অলওয়েজ কি হয়, সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার, বলো অলওয়েজ কি, মনে রাখো কখনোই ওয়াটার্স বলতে কোনো শব্দ দুনিয়াতে নাই। কথা ক্লিয়ার তো? কারণ আমরা পানি যখন বলি তার প্লুরালকে এস বা ইয়েস যুক্ত করে কি বানানো কি যাবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তাহলে কি হবে, ওয়াটার বয়েলস এট, এটা ঠিক আছে। আচ্ছা এরপর আসে ভাইয়া আরেকটা, না এটা তো ওই যে এইটা অলরেডি আমরা কথা বলে ফেলছি, ঠিক আছে। আচ্ছা তারপর আসো টেস্ট ইয়োরসেলফ, দ্য মিটিং ফিনিশেস অফ 4 PM, এখানে অফ হবে না, এখানে হবে এট। আচ্ছা তাহলে কি বলতেছে, দ্য মিটিং ফিনিশেস at 4 PM, the meeting will finish at 4 PM. Which one is correct? Second one is correct. Both are correct. আমি তো জিজ্ঞাসা করতেছি কোনটা কারেক্ট, I guess both are correct. আচ্ছা ওকে, হ্যাঁ সোনিয়া ইজ রাইট, ঠিক আছে। হ্যাঁ both are correct, বলো এখানে কি both are correct, কেন, why both correct, কেন, ঠিক আছে না, কেন, why। আচ্ছা এই কেনর আনসারটা আমরা সামনে যাব, ঠিক আছে, একটু সামনে যাব তাইলে পেয়ে যাবো, ঠিক আছে। এখানে আমাদের কেনর আনসারটা পাওয়ার আগে আমরা যেটা এখানে শিখতেছি সেটা হচ্ছে ফিক্সড অ্যাকশনস ইন ফিউচার, বলো ফিক্সড অ্যাকশনস ইন ফিউচার। তার মানে ফিউচারের ফিক্সড অ্যাকশন, ফিক্সড অ্যাকশন মানে কি, একদম ফিক্সড নির্দিষ্ট কাজ। এখন ধরো আমাদের প্রধান উপদেষ্টা, এখন তো প্রধান উপদেষ্টা আছে তাই না, হ্যাঁ কিছুদিন পরে প্রধানমন্ত্রী পাবো আমরা, তাই না। সাধারণত আমাদের দেশে প্রধানমন্ত্রী থাকে, বাট একটা সার্কামস্টেন্সের জন্য এখন তার নাম হয়েছে কি, প্রধান উপদেষ্টা। আচ্ছা এখন ধরো দেখবা প্রধান উপদেষ্টা মাঝে মাঝে বা প্রধানমন্ত্রী মাঝে মাঝে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, দেয় কিনা, দেয় না। আচ্ছা জাতির উদ্দেশ্যে মাঝে মাঝে ভাষণ দেয় না, বিটিভিতে যেটা সম্প্রচার হয়, ঠিক আছে, মাঝে মাঝে সে জাতির উদ্দেশ্যে একদম একদম ফর্মাল হইতে সে আনুষ্ঠানিক একটা বক্তব্য দেয়, যে বিভিন্ন সময়ে সে একটা বক্তব্য দেয়, ঠিক আছে। এই কিছুদিন আগে আমাদের খালেদা জিয়া যখন মারা গেছে তখনও কিন্তু সে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিছে, সে ভাষণ দিয়ে কিন্তু অ্যানাউন্স করছে সবকিছু, ঠিক আছে। আচ্ছা এখন সে ধরো আমরা ধরো দুপুর 12টার সময় একটা মেসেজ পাইলাম, বিভিন্ন অনলাইন বা প্রিন্ট মিডিয়া বা টেলিভিশনে সব জায়গায় আমরা একটা নিউজ পাইলাম,
আজকে সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভাষণ দিবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আবার একটা ফেসবুক পেজে, বলো কি পেজে? ফেসবুক পেজে যে কোনো একটা আইডি হোল্ডার সে একটা পোস্ট করলো, আজকে সন্ধ্যা 7টায় লাইভে আসবো। বলো কি পোস্ট করছে? আজকে সন্ধ্যা 7টায় লাইভে আসবো। এখন তোমার কি মনে হয় যে সে সন্ধ্যা 7টায় লাইভে আসবে বলছে দেখে সে সবসময় আসবেই? এমন কোনো সিউরিটি আছে? তার মন চাইলেও আসবে না, এমন কোনো ঝামেলা আছে? কিন্তু প্রধান উপদেষ্টা যে বলছে যে আজকে সন্ধ্যা 7টায় সে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে, সে বাইচা থাকলে কিন্তু তার দিবে। তার মানে ওই কাজটার সম্ভাবনা হচ্ছে 99%, না হওয়ার সম্ভাবনা 1%। আর আমরা যদি বলি যে আমি ফেসবুক লাইভে আসবো 7টায়, আমার মন চাইলে আসলাম, না মন চাইলে নাই, এখানে কিন্তু কোনো জবাবদিহিতা নাই। কিন্তু আমি কিন্তু বলছি আসবো, তার মানে কাজটা কিন্তু ফিক্সড না আসলে। ঠিক আছে? তার মানে এখানে ফিক্সড অ্যাকশন বলতে কি সেটা তুমি বুঝতে পারছো, আই হোপ সো। বুঝছো তো ফিক্সড অ্যাকশন কি? আচ্ছা, এখন দেখো ভাইয়া, ফিক্সড অ্যাকশনের জায়গায় এখানে আমরা বলতেছি ফিউচার যেই টেন্সের যে এক্সট্রা ইনফরমেশনটা সেটা আমরা তোমাদেরকে দিচ্ছি। সেটা কি দেখো, ফিউচার ইনডিফিনিটের যে স্ট্রাকচার সেটা কি বলো? সাবজেক্ট, উইল শ্যাল, ভার্বের বেস ফর্ম প্লাস আদার্স। বলো উইল শ্যাল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আদার্স। আচ্ছা, এখন আই উইল গো টু ইন্দোনেশিয়া টুমরো। আচ্ছা, এখানে বলতেছে হি উইল বাই আ ফ্ল্যাট সুন। আচ্ছা, তারপর বলতেছে দ্য পিএম, এখানে পিএম বলতে এইভাবে লেখা উচিত হয় না, দ্য পিএম মানে প্রাইম মিনিস্টার উইল গিভ আ স্পিচ টুমরো। আচ্ছা, এখানে তুমি লক্ষ্য করো, এখানে সব কিছুই আমাদের একটা কাহিনী বোঝাচ্ছে। বলো কি বোঝাচ্ছে? কাহিনী বোঝাচ্ছে। সেটা কি ফিউচারে একটা কাহিনী বোঝাচ্ছে, তাই না? আচ্ছা, এখন বলো এই ইন্দোনেশিয়া যে আমি টুমরো যাব, ইন্দোনেশিয়া যে আমি টুমরো যাব, এটা ফিক্সড না আনফিক্সড? নো। ফিক্সড। কেমনে ফিক্সড? আমি আমার ফ্লাইট আমি নাও যেতে পারি। এই যে আমি নাও যাইতে পারি, আমি ফ্লাইট মিসও করতে পারি। আচ্ছা, আবারও বলতেছি আমি ফ্লাইট মিসও করতে পারি। আমি বলতেছি টুমরো যাব। এখন ধর আজকে আমি টিকিট কাটতে গেলাম, টিকিট পাইলাম না। ইন্দোনেশিয়ার টিকিট যে আমি পাবো এর কোনো গ্যারান্টি আছে? ওরা কি বসে আছে নাকি আমার ইন্দোনেশিয়ার টিকিট নিয়ে যে রাজীব আসবে ওরে টিকিট কাইটা পাঠাই দেবো? কথা ক্লিয়ার? তার মানে ফিক্স না। আমি যাইতে চাইছি, আমি বলতেছি আমি যাব, আই উইল গো টু ইন্দোনেশিয়া। তার মানে ফিক্স না। আমি এখন বলতেছি আমি কালকে কক্সবাজার যাব, আমি নাও তো যাইতে পারি। কালকে মেনশন করাটা আচ্ছা, টুমরো। আচ্ছা, আবারও বলতেছি টুমরো মিন্স আমি কিন্তু ফিক্সড বলতেছি, আমার ঘটনার প্রেক্ষাপট দেখে ফিক্সড বুঝতে হবে। এখন যদি বলা হতো যে খেলাটা কালকে এতটায় শুরু হবে, সেটা ফিক্সড। কালকে এতটা এক্সাম শুরু হবে, সেটা ফিক্সড। সেটার ব্যত্যয় ঘটবে না। কারণ কি? সেটা আমার উপর ডিপেন্ড করতেছে না। আমি মন চাইলে না গেলে এটা ব্যত্যয় ঘটবে না, ওইটা এক্সাম হয়ে যাবে। ওই খেলাটা আমি দেখি না দেখি ওই খেলা অনুষ্ঠিত হয়ে যাবে। এম আই রাইট? কথা বুঝতে পারছো? খেলা পোস্টপোন হতে পারে কি জন্য? প্রাকৃতিক দুর্যোগ। সেটা কয় পার্সেন্ট? 1%। ব্যাপারটা এরকম না, কিন্তু 99% সম্ভাবনা আছে। কিন্তু এটা আমার মুডের উপর ডিপেন্ড করে। আর যদি সেটা মেয়ে হয়, না ইন্দোনেশিয়া না, মালয়েশিয়ায় যাব। আমি দুবাই যাব। আমি দুবাই যাব। ইন্দোনেশিয়া বলতে ইন্দোনেশিয়া যেতে এটা তো হইতে পারে না। মুড তো তার মানে ক্ষণে 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 রনে রনে চেঞ্জ হইতে পারে, তাই না? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এইরকম। আচ্ছা, আসো, হি উইল বাই আ ফ্ল্যাট সুন। এটাও কি ফিক্সড নাকি আনফিক্সড? আনফিক্সড। এটা তো ফিক্সড না, এটা ফিক্সড না, এটা ফিক্সড না। তার মানে এইটা ফ্ল্যাট সুন বলতেছি, খুব শীঘ্রই কিনবো। তার মানে ফিক্সড অ্যাকশন না। আমি খুব শীঘ্রই বলতে 5 বছর বুঝেছি, 1 বছর বুঝেছি না, 10 বছর হয়েছে আমি নিতেও জানি না, বাট আমি বলতেছি কিনবো। কথা ক্লিয়ার? ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, কিন্তু প্রাইম মিনিস্টার উইল গিভ আ স্পিচ টুমরো, আমি একটু আগে বলছি, এটা কি ফিক্সড? খেলা এতটা শুরু হচ্ছে, এটা কি ফিক্সড? এক্সাম এতটা শুরু হচ্ছে, এটা কি ফিক্সড? আমার উপর ডিপেন্ড করে না আমি যাবো কি না যাবো, ওই মুডের উপর ডিপেন্ড করে এক্সাম শুরু করবো। বিষয়টা কি এরকম? কথা বুঝতে পারছো? ঠিক আছে। ফিক্সড আর আনফিক্সড বলতে কি বোঝায় সেটা বুঝতে পারছো তোমরা। ঠিক আছে। আচ্ছা, কিন্তু দেখো এই ফিউচার ইনডিফিনিটে সবগুলি কিন্তু কারেক্ট। বলো ফিউচার ইনডিফিনিট সবগুলি কারেক্ট। এখানে ফিক্সড বোঝাক আর আনফিক্সড বোঝাক সবগুলি কি কারেক্ট। আচ্ছা, কিন্তু আমরা পড়তেছিলাম কি ফিউচার ইনডিফিনিট নাকি প্রেজেন্ট ইনডিফিনিট? খেয়াল করে আমাদের যে চলমান প্রক্রিয়াটা সেটা কাকে নিয়ে? প্রেজেন্ট ইনডিফিনিট কিনে। কাকে নিয়ে? প্রেজেন্ট ইনডিফিনিট। এবং প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা যেটা করেছিলাম যে দেখো এখানে আমরা বলছিলাম প্রেজেন্ট ইনডিফিনিটে এসে আমরা বলছিলাম দ্য মিটিং ফিনিশেস অ্যাট 4 PM, এটাও কারেক্ট। আবার আমরা বলছি দ্য মিটিং উইল ফিনিশ অ্যাট 4 PM, এটাও কারেক্ট। একটু আগে আমরা বলছি না বোথ আর কারেক্ট? একটু আগে আমাদের স্টেটমেন্ট কি ছিল? বোথ আর কারেক্ট। বাট আমরা কারণটা বলিনি, কিন্তু আমরা বলছিলাম তো দুইটাই কারেক্ট। এখানে কোনো ব্যত্যয় আছে? নাই। আমরা বলছি দুইটাই কারেক্ট, কিন্তু কেন কারেক্ট সেটা কিন্তু আমি ডিফাইন করি নাই। কথা ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন ভাইয়া
এখন তুমি লক্ষ্য করো, এই যে বলতেছি দ্য মিটিং ফিনিশেস অ্যাট 4 PM, দ্য মিটিং উইল ফিনিশ অ্যাট 4 PM, বোথ আর কারেক্ট বলছি। তার মানে এটা হচ্ছে আমাদের কি টেন্স? ফিউচার ইনডিফিনিট। এটা আমার কি টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট। আমি বলতেছি দুইটাই কারেক্ট। কেন? আসো চলো দেখা যাক। ঠিক আছে, আমরা এখানে ছিলাম কি না এখানে? আচ্ছা, তার মানে এখানে বলছি তিনটা কাজের মধ্যে একটা ফিক্সড, দুইটা আনফিক্সড। আর এখানে আমরা বলছি এটা কোন টেন্সে? স্ট্রাকচার ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিটে তিনটাই কি কারেক্ট? আচ্ছা, এখন আসো এখানে ফিক্সড অ্যাকশনস, নট ফিক্সড অ্যাকশনস। আচ্ছা, এখন দেখো ফিক্সড অ্যাকশনসে যেটা বলা হয় সাবজেক্ট উইল শ্যাল ভার্বের বেস ফর্ম, আবার বলা হয় ফিক্সড অ্যাকশনে বলা হয় সাবজেক্ট V1 আদার্স। বলো কি বলা হয়? সাবজেক্ট V1 আদার্স। দুইটাই কি কারেক্ট? বলো দুইটাই কি কারেক্ট? আর যদি সেটা নট ফিক্সড হয়, শুধুমাত্র সেখানে কি বলা যাবে? শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম। এই জন্য একটু আগে আমি বলেছিলাম যে ফিক্সড অ্যাকশনস বলতে সেটা সাবজেক্ট শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম, আবার নট ফিক্সড অ্যাকশনে সাবজেক্ট শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম, বোথ আর কারেক্ট। আবার আমরা একটু আগে যে ডেফিনিশনটা বলেছিলাম সেখানে বলেছিলাম ফিক্সড অ্যাকশনে সেটা প্রেজেন্ট ইনডিফিনিটও হইতে পারে, আবার কি ফিউচার ইনডিফিনিটও হইতে পারে। বলো হইতে পারে। আচ্ছা, সেখানে আমি যেটা তোমাদেরকে শেয়ার করেছিলাম সেটা দেখো। এখন তোমরা আসো এইখানটায় আসো, মিটিং, একটা কোম্পানির যে মিটিং টাইম যে শেষ করা এবং শুরু করা দুইটাই কি ফিক্সড। আমার ইমার্জেন্সির কারণে আগে শেষও করবে না, আগে শুরু করবে না। কথা বুঝছো? কোম্পানি যে মিটিংগুলো হয়, বড় বড় জায়গায় যে মিটিংগুলো হয়, সবগুলি শুরুর টাইম এবং শেষ টাইম সবই কি ফিক্সড। তার মানে ফিক্সড অ্যাকশনের ক্ষেত্রে এখানে কি হবে? V1 হবে। তাহলে কি হবে? V1 হবে। আবার এটাও হইতে পারে। তাহলে পরে এখানে আমরা বলছি কোনটা ফিক্সড বলছি বলো? এখানে কোনটা ফিক্সড বলছিলাম? এই যে PM বলছি, PM। তাহলে উইল গিভ না বলে আমি যদি এখন বলতাম, খেয়াল করো কথা, এই রাহাত খেয়াল করো, আমি যদি এখন বলতাম দ্য প্রাইম মিনিস্টার গিভস আ স্পিচ টুমরো, সেটাও কি কারেক্ট? সেটাও কি কারেক্ট? টুমরো বলার পরও কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। কেন প্রেজেন্ট ইনডিফিনিট? কেন? কারণ হচ্ছে আমরা মাত্র শিখলাম ফিক্সড অ্যাকশনসে কি বলা যাবে? বলো উইল শ্যাল ভার্বের বেস ফর্ম, আবার কি বলা যাবে? V1 প্লাস আদার্স। বলো কি বলা যাবে? V1 প্লাস আদার্স। ওকে, কথা বুঝছো? অটোমেটিক্যালি ফিউচার ডিফাইন করা যেতেছে। আমি কি বলছি? মাত্র আমি এক্সেপশন জিনিসই তো শিখাচ্ছি। এক্সেপশন জিনিস কি? এক্সেপশন জিনিস হচ্ছে ফিক্সড অ্যাকশনের ক্ষেত্রে আমি কি বলতে পারবো? ফিউচার ইনডিফিনিটও বলতে পারবো, প্রেজেন্ট ইনডিফিনিটও কি বলতে পারবো। আমরা তো সারা জীবন শিখিয়ে আসছি টুমরো থাকলে শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে এখানে কেন শিখতে আসছি? সারা জীবন ওই আরেকটু নলেজকে বাড়ানোর জন্যই তো এখানে শিখতে আসছি। তাহলে টুমরো দিলে যে উইল শ্যাল প্লাস ভার্বের বেস ফর্ম, এটা তো আমি জানতামই সারা জীবন। তাহলে আমি এখন নতুন করে কি জানলাম? আমি নতুন করে জানলাম যদি সেটা এই যে ফিক্সড অ্যাকশন হয়ে যায়, তাহলে সেখানে উইলের জায়গায় কি বসানো যাবে? বলো কি বসানো যাবে? গিভসও কি বসানো যাবে। তার মানে আমি যদি এখানে উইল না বসিয়ে এখানে যদি গিভস বসাইতাম, তাও কি এটাকে কারেক্ট কি বলা যাইতো। কথা কি বুঝতে পারছো? তার মানে ফিক্সড অ্যাকশনের ক্ষেত্রে তুমি চাইলে কি লিখতে পারবা? প্রেজেন্ট ইনডিফিনিট। ফিক্সড অ্যাকশনের ক্ষেত্রে তুমি চাইলে কি লিখতে পারবা? ফিউচার ইনডিফিনিট। ঠিক আছে? আর ফিউচার ইনডিফিনিট মানে কি ফিক্সড এবং নট ফিক্সড দুইটার মধ্যে কি লেখা যাবে। কথা ক্লিয়ার কিনা? এখন আসো একটা অ্যাডিশনাল ইনফরমেশন তোমাদের দেই, তার মাধ্যমে প্রেজেন্ট ইনফিনিট শেষ করে আমরা পাস্ট ইনফিনিটে চলে যাব। ঠিক আছে? এখন অ্যাডিশনাল ইনফরমেশন কি? অ্যাডিশনাল ইনফরমেশন দেখবা নিউজ পেপারে যে পত্রিকায় যে হেডলাইনগুলি হয়, হেডলাইন, নিউজ পেপার পত্রিকার হেডলাইন, ইংরেজি পত্রিকার হেডলাইনগুলি দেখবা মাঝে মাঝে। ঠিক আছে? সেখানে দেখবা গতকালকে যেটা হয়ে গেছে সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখছে। শুধু এইটা না, ধারাবাহিকভাবে এর পরের দিনও তারা যদি চায় ওই প্রেজেন্ট ইনফিনিটি লিখবে। তার মানে নিউজ পেপারের পত্রিকা যে হেডলাইনগুলি আছে সেগুলো কোন টেন্সে লিখে? প্রেজেন্ট ইনডিফিনিটে। কখন? যখন ঘটনাটা ঐতিহাসিক হয়। বলো কখন? যখন ঘটনাটা কি হয়? ঐতিহাসিক হয়। যেমন ঐতিহাসিক বলতে সাপোজ ধরো বাংলাদেশ কোন একটা বিশ্বকাপ দিচ্ছে, সেটা হোক ফুটবল, হোক ক্রিকেট, হোক হকি, সেটা হোক ছেলে অথবা মেয়ে, যে কোনো পর্যায় থেকে একটা বিশ্বকাপ দিচ্ছে বা একটা বড় ধরনের ট্রফি দিচ্ছে, সেটা বাংলাদেশের জন্য একটা কি হবে? ম্যাসিভ একটা অর্জন হবে, অ্যাচিভমেন্ট হবে। সেটা চাইলে সে যে ধরো আজকে দিচ্ছে, সে আগামীকাল পত্রিকা হেডলাইন দিবে না। আজকে তো আর পত্রিকা তো পাবলিশ হয় না, আগামীকাল দিবে না? আগামীকালকে প্রেজেন্ট ইনফিনিট দিবে। এর পরের দিনে যখন আবার সেম কোনো কিছু ওইটা নিয়ে তো দেখবা 4-5 দিন 6 দিন খালি ওইটা নিয়ে পত্রিকায় নিউজ হচ্ছে, কারণ একটা বিশাল বড় অর্জন না আমাদের।
আচ্ছা, তখন এর পরের দিনও সে কি করবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই সে প্রকাশ করবে, কিন্তু হওয়া উচিত ছিল কি পাস্ট ইনডিফিনিট। কিন্তু ম্যাসিভ ঘটনা হওয়ার কারণে তখন সে কি দিবে বলো, প্রেজেন্ট ইনডিফিনিট। কথা ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা শিখলাম, দেখো এখানে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে, যদি আমরা ধারাবাহিকভাবে আসি, আমরা আজকে টেন্সের ক্লাসটা শুরু করেছিলাম এটাকে দিয়ে, তাহলে এটাকে দিয়ে তখন আমরা বলছিলাম অলওয়েজ থাকলে এটা রাইট। কেন রাইট? কারণ এটাকে কি বুঝেছে অলওয়েজ দিয়ে, ইরিটেশন। আর এটা রাইট না, না বলে এটাকে ঠিক করেছিলাম। কেন? কারণ এটা হচ্ছে কি হ্যাবিট, বলে এটা কি হ্যাবিট। আচ্ছা, তারপরে আমরা বলছিলাম একটা বাক্যের সাবজেক্ট পাই নাকি ভার্বের সাবজেক্ট পাই? ভার্বের সাবজেক্ট পাই। আবার কি পাই? ভার্বের অবজেক্ট পাই। তার মানে সাবজেক্ট অবজেক্ট কিসের উপর ডিপেন্ড করে? ভার্বের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তারপর আমরা এই ভার্বকে চিনিয়েছিলাম, একটা হচ্ছে হেল্পিং ভার্ব আর একটা হচ্ছে কি মেইন ভার্ব। সেখানে মডাল শিখিয়েছিলাম এবং তোমাদের কনফিউশনের জায়গাটা ক্লিয়ার করেছিলাম যে মডালস থাকলে তুমি ঘাবড়াবা না, তাকে বলা হবে কি শুধুমাত্র মডালস, তাকে টেন্স কি বলা হয় না। ঠিক আছে, আচ্ছা টেন্স হবে যখন প্রাইমারি আর অক্সিলারি ভার্ব কি যখন বসবে তখন টেন্স হয়। আমরা বলেছিলাম টেন্স বলতে কি বোঝানো হয়? আ সেট অফ ভার্ব ফর্মস। বলো আ সেট অফ ভার্ব ফর্মস। হ্যাঁ, তারপরে দেখো, তারপরে আমরা বলছি আ সেট অফ ভার্ব ফর্মস এর জায়গায় আমরা বলছি প্রেজেন্ট, পাস্ট এন্ড কি বলছি ফিউচার। আচ্ছা, সেখানে আমরা V1 V2 V3 V4 এরকম আমরা বলছিলাম, এগুলির পরিচয় দিয়েছিলাম তোমাদের কাছে। তখন প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের 3টে এক্সাম্পল আমরা তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং এরপর আমরা বলেছিলাম মূলত টেন্সের যে মূল ডেফিনেশনটা সেটা আমরা বলেছিলাম। সেখানে আমরা বলেছি টেন্স টেলস আস অ্যাবাউট দ্য টাইম অ্যাজ ওয়েল এজ দ্য স্টেট অফ অ্যান অ্যাকশন, এটা মুখস্থ রাখবা। এবং আমরা বলছিলাম ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট। পারফেক্ট কন্টিনিউয়াস বলতে কি কি বোঝায় সেটাকে আমরা একটা কমপ্লিট একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়েছিলাম। ঠিক আছে, তারপর আমরা দিয়েছিলাম সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার। এরপর আমরা শিখেছিলাম সিঙ্গুলার নাউন এবং প্লুরাল নাউন কি সেগুলি তোমাদেরকে শিখেছিলাম। এরপর আমরা এসেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিটের ইউজেস এর মধ্যে 3টে ইউজেস শিখছি। একটা হচ্ছে হ্যাবিচুয়াল বা রিপিটেড অ্যাকশন। ঠিক আছে, তারপর শিখেছি কি বলো ইউনিভার্সাল ট্রুথ। তারপরে কি শিখেছি বলো হ্যাবিচুয়াল ফ্যাক্ট। বলো কি শিখেছি? হ্যাবিচুয়াল ফ্যাক্ট। ঠিক আছে, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। এবং আরেকটা জিনিস আমরা শিখলাম ফিক্সড অ্যাকশনের ক্ষেত্রে। ফিক্সড অ্যাকশনের ক্ষেত্রে আমরা কি শিখলাম? ফিক্সড অ্যাকশন যদি হয় সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট বোথ আর কারেক্ট। কিন্তু ফিক্সড অ্যাকশন না যদি হয় তাহলে সেখানে শুধুমাত্র দেখা যাবে কি বলো ফিউচার ইনডিফিনিট। বলো কি লেখা যাবে? ফিউচার ইনডিফিনিট লেখা যাবে, এর বেশি কিছু কি লেখা যাবে না। ঠিক আছে, এবং সেখানে এখানে আমরা বলেছিলাম যে এটা, ঠিক আছে, এটা আমরা দিয়ে শেষ করেছিলাম। এবং লাস্ট অফ অল আমরা বলেছিলাম নিউজ পেপারের পত্রিকার যে হেডলাইন আছে সেটা নিয়ে, যদি কোনো ম্যাসিভ অর্জন আমাদের দেশে আসে, সেটা যখন পত্রিকায় নিউজ হয় বা হেডলাইন হয় তখন সেটা ধারাবাহিকভাবে 2-3 দিন 4 দিন যাবত কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও কি লেখা যায়। ঠিক আছে, লেখা যায়। হ্যাঁ, আচ্ছা, এরপর এখানে আসো নেগেটিভ আরেকটা হচ্ছে কি ইন্টারোগেটিভ। বলো নেগেটিভ আরেকটা কি ইন্টারোগেটিভ। আচ্ছা, এখন ভাইয়া যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তুমি বুঝে ফেলো তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যে নেগেটিভ করবা তখন তোমাকে ব্যবহার করতে হবে কাকে বলো? ডু, ডাজ, তারপরে কি নট, তারপরে কি ভার্বের বেস ফর্ম। আর ইন্টারোগেটিভ যখন করবা তখন কি হবে? ডু, ডাজ, সাবজেক্ট, ভার্বের বেস ফর্ম প্লাস আদার্স। এখানে লক্ষণীয় বিষয় বারবার দেখো, আমার এই জায়গায় একটা লক্ষণীয় বিষয়, আমার কাছে যারাই পড়তেছো রেগুলার ক্লাস করতেছো তাদের জন্য একটা লক্ষণীয় বিষয়, আমি কিন্তু সবসময় এই জায়গাটাকে গুরুত্ব দেই। ঠিক আছে, যে ডু, ডাজ এগুলি থাকলে কি হবে? ভার্বের বেস ফর্ম হবে, যাতে কোনো ঝামেলা না হয়। ঠিক আছে, সাবজেক্ট কি থাকবে এটা ডাজন্ট ম্যাটার। যদি ডু, ডাজ আমি বসাই তাহলে অলওয়েজ কি হবে? ভার্বের বেস ফর্ম হবে, এর ব্যত্যয় কি ঘটবে না। ঠিক আছে,